ওকে। সো আজকের ক্লাসে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করে স্টার্ট করব। এখানে আমরা তো ম্যাক্সিমাম আমরা জানি যে কিসের জন্য আসছি। আচ্ছা, রেকর্ড তো আমি করতেছি, আমি রেকর্ড প্রোভাইড করে দিব, কারণ রেকর্ড করার দরকার নেই। হ্যাঁ, অনেকে ট্রাই করতেছেন রেকর্ড করার, এটা দরকার নেই, সবাই রেকর্ড পেয়ে যাবেন। সো আমরা এখানে আসছি। সাউন্ড আসছে না? শুরু থেকে ক্লাস তো অনেকে হয়তো প্রবলেম হবে, এগুলো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা, সো এখানে আমরা ম্যাক্সিমাম কিন্তু আসি ফ্রিল্যান্সিং করার জন্য। কেউ কেউ হয়তো জব টার্গেট করে আসছে, বা কেউ কেউ হয়তো এক্সট্রা স্কিল শেখার জন্য এখানে আসছি। বাট বেশিরভাগই তো আমরা ফ্রিল্যান্সিং করার জন্য আসছি। দেখেন, ফ্রিল্যান্সিং এ কিছু বিষয় খুব ইম্পর্টেন্ট। কেমন? যেমন হচ্ছে আপনার অনলাইনের যে পরিচিতি। সো এটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো অনলাইনে আপনার একটা আইডেন্টিটি, আপনার পরিচিতি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? দেখেন, অনলাইনে আপনি কোন একটা কাজ নিবেন, হয়তো নতুন একটা ক্লায়েন্ট। এখন নতুন একটা ক্লায়েন্টের কাছে কিন্তু অনেক অপশন। সে যখন একটা কাজ দিতে যাবে, সে কিন্তু চিন্তা করবে যে তার কাছে বিভিন্ন ধরনের অপশন আছে। মার্কেট প্লেসে যদি যায়, প্রচুর সেলার আছে যাদের কাছ থেকে সে সার্ভিস নিতে পারে। যেইখান থেকে আপনাকে রিচ আউট করবে, সে হয়তোবা তার কাছে অনেকগুলো অপশন আছে, সে ওই অপশন গুলো ইউজ করতে পারে। এখন আপনাকে কেন কাজ দিবে? আপনার কিছু জিনিস স্পেশাল থাকতে হবে, লাইক আপনাকে সে যাতে ট্রাস্ট করতে পারে খুব ইজিলি। এখন ট্রাস্ট করবে কিভাবে? ট্রাস্ট করবে হচ্ছে আপনার যাতে অনলাইনে একটা আইডেন্টিটি থাকে, যাতে আপনাকে বা আপনাকে ধরেন আপনি যখন নক দিলেন, আপনি একটা কিছু করলেন, যাতে ক্লায়েন্ট মনে করে যে আপনি কোনো স্প্যামার না, বা আপনি দেখা যাচ্ছে প্রপারলি কাজটা জানেন। আচ্ছা, এটার জন্য আমরা যদি অনলাইনে যদি দেখি, লেটস সে কিছু একটা আমি লিখে সার্চ করলাম। ধরেন এটা একজনের নাম, হ্যাঁ, লিখে সার্চ করলাম, তো এমন কোনো কিছুই আসলো না। বিভিন্ন ধরনের র্যান্ডম লিঙ্ক চলে আসছে, এক একজনের এক একটা। এখন আমি যদি ইমেজে চলে যাই, সো ইমেজেও দেখেন বিভিন্ন র্যান্ডম রেজাল্ট চলে আসছে। ফিক্সড একজনের কোনো কিছু রেজাল্ট নাই। So তারপরে ওকে এটা দেখলো, আরেকটা ধরেন এরকম দেখলো ক্লায়েন্ট। ভাইয়া স্ক্রিন তো দেখা যায় না। দেখা যায় না? এখন ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। সো এইটা দেখেন, এগুলো ক্লায়েন্ট একজনের, ধরেন যার সাথে কথা বলতেছি তার নাম লিখে সার্চ করলো, সেইখানে তেমন কোনো রেজাল্টই দেখতে পারলাম না প্রপারলি। বা কোনো লিঙ্ক, এমন না যে একজনের লিঙ্ক রিপিট করতেছে। আরেকটা ধরেন সে আমার সাথে কথা বলতেছে, এন্ড আমার নাম লিখে সে গুগল করলো, সেইখানে দেখলো একটা প্রোফাইল, সেইখানে রেজাল্ট গুলো দেখতেছে, প্রত্যেকটা রেজাল্টই সে দেখলো আমার। সে হয়তো আমার প্রোফাইল গুলো ঘেটে ঘেটে দেখলো, হ্যাঁ। সে হয়তো আমার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট চেক করলো, ভেরিফাই করলো, ধরেন এটাতেই সে কথা বলতেছে। সে ভেরিফাই করে দেখলো যে গুগল করার পর এইটাই, এই লিঙ্কটাই আসছে কিনা, বা একই পার্সন কিনা। সে দেখলো হ্যাঁ একই পার্সন সবকিছু। ওকে। এখন এই দুইটা ফ্রিল্যান্সারের মধ্যে আপনি বলেন তো কাকে আপনি সিলেক্ট করবেন, আপনি যদি ক্লায়েন্ট হন? যার আইডেন্টিটি ভালো, যার অনলাইন আইডেন্টিটি আছে, আমি তাকে সিলেক্ট করব। তাকে সিলেক্ট করবেন। তো ক্লায়েন্টের ক্ষেত্রেও কিন্তু এই সাইকোলজিটাই কাজ করে, তাই না? এখন আমাদেরকে কি করতে হবে? যেহেতু আমরা সিরিয়াসলি ফ্রিল্যান্সিং করতে করতে আসছি, সো আমাদেরকেও কি করতে হবে? এরকম একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে। এটা কিভাবে করতে হয়? এটা অনলাইনে আপনার অ্যাক্টিভিটিস, তারপরে হচ্ছে আপনার ব্র্যান্ডিং এর যে বিষয়গুলো, এগুলো করে করতে হয়। আপনাদের ব্র্যান্ডিং এর উপরে ক্লাস হবে ইন ডিটেলস। আজকে যতটুকু দরকার ততটুকু আমি আপনাদেরকে শেয়ার করতেছি। আপনাদেরকে কি করতে হবে? একটা ইউনিক ব্র্যান্ডিং নেম সিলেক্ট করতে হবে। আপনি যদি কমন নেম সিলেক্ট করেন তাহলে কি হবে? ধরে নেন আপনার নাম হচ্ছে সাকিব আল হাসান।
এখন আপনি যদি এই নামটা দিয়ে ব্র্যান্ডিং করেন, এই নামটা দিয়ে সবকিছু করেন, এটা কি কোনোদিনও সম্ভব যে আপনি র্যাঙ্কে আসবেন? সম্ভব না, অনেক কষ্ট। না ভাই, সম্ভব না। সম্ভব না, তাই না? ধরেন আপনার নাম তামিম ইকবাল, নাম হইতেই পারে, তাহলে কি সম্ভব? না ভাই। ইম্পসিবল স্যার। সম্ভব না, তাই না? আর এই এটাও ব্যাপারটা সম্ভব আপনার না বুঝতে ভাইয়া। হবে যে আমি যদি ব্র্যান্ডিং নেম নেই, জাস্ট ব্র্যান্ডিং নেম নিলেই যে কাজ হবে ব্যাপারটা কিন্তু এরকম না। আপনাকে কি করতে হবে, এটা প্রপার কি? ভাবে ব্র্যান্ডিং নেমটা সিলেক্ট করতে হবে। ধরেন আপনার নাম তামিম ইকবাল, ঠিক আছে। এখন আপনার ধরেন একটা ডাক নামও আছে, ঠিক আছে। আপনি দেখলেন এটা দিয়ে ব্র্যান্ডিং করা যাবে না, হয়তো একটা বিজনেস প্রোফাইল আছে বা সে সেলিব্রিটি, ঠিক আছে। এখন আপনি ধরেন আপনার একটা ডাক নাম আছে, আপনি কি করতে পারেন, এটার সাথে ডাক নাম অ্যাড করে কিন্তু আপনি আপনার নামটা রেডি করতে পারেন। তো আপনার ধরেন একটা ডাক নাম হচ্ছে অপূর্ব। এখন দেখেন তো আর কোনো কম্পিটিশন রইলো কিনা। না স্যার। এখন না কি ভাইয়া। আমি র্যাঙ্কে আসতে পারবো কি পারবো না? জি স্যার, পারবো। সহজ, সহজ হবে। এইটাই হচ্ছে ব্র্যান্ডিং নেম। সো আপনাদেরকে এরকম ইউনিক নেম সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আপনাদের নামগুলো একটু দেন তো, আপনাদের ফুল নেম গুলা আমি একটু দেখি কোনটা কোনটা ব্র্যান্ডিং চলবে আর কাদেরকে নিতে হবে, সিলেক্ট করতে হবে নাম। আচ্ছা, এইখানে কিছু ব্যাপার। ব্র্যান্ডিং নেমটা এনআইডির সাথে হুবহু মিলতে হবে ব্যাপারটা এরকম না। কারো এনআইডি তেই নাম এরকম হয় না। কারো এনআইডি তে নাম মিনহাজুল আসিফ হয় না। মিনহাজুল আসিফ একটা ব্র্যান্ডিং নেম। এনআইডি তে নাম আছে এমডি মিনহাজুল ইসলাম, ঠিক আছে। সো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে যে আপনি যদি চিন্তা করেন এনআইডির সাথে মিললো না বা এরকম কিছু, এরকম কোনো কিছুই এইখানে ক্রাইটেরিয়া না যে আপনার এটা এনআইডির সাথে হুবহু মিলতে হবে এরকম কিছু। মূল নামটা তো সেম থাকতেই পারে, যেমন আলমগীরটা ঠিক আছে, বাট এনআইডি তে তো আলমগীর এইচ কবির না অবশ্যই, তাই না? এনআইডি তে হয়তো বা এমডি আলমগীর হোসাইন, ঠিক আছে। তো ব্র্যান্ডিং নেমটা আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে যে ব্র্যান্ডিং নেমটা যে আপনার এনআইডির সাথে হুবহু মিলতে হবে এরকম না। এনআইডির সাথে হুবহু মিল করে কিছু কিছু জায়গায় নাম ব্যবহার করতে হবে, সেটা আমরা বলে দিব, সেটা আপনার এই ব্র্যান্ডিং এর সাথে কোনো কানেকশন নাই আর কি, ঠিক আছে। যেমন এই যে এখানে দেখেন, আপওয়ার্কে কিন্তু আপনার এনআইডির নামটা দিতে হয় ভেরিফিকেশনের জন্য, বাট আমার আপওয়ার্কের নাম কিন্তু আলমগীর এইচ কবির। আমার তাহলে আপওয়ার্কের এখানে আলমগীর এইচ কবির কিভাবে আমি ইউজ করলাম, আমার ইন্টারনালি ভেতরে আরেকটা নাম দেওয়ার অপশন থাকে, ঠিক আছে। আপওয়ার্কে যেটার জন্য যে নামটা হচ্ছে আমার ভেরিফিকেশনের সাথে মিলতে হবে, সেইখানে আমি ঠিকই কিন্তু এমডি আলমগীর হোসাইন দিয়েছি, যেটা আমার এনআইডি তে আছে, বাট ডিসপ্লে নেম যেটা সেটা কিন্তু আলমগীর এইচ কবির দিয়েছি, এই জন্য এটাও র্যাঙ্কেও চলে আসছে অটো। সো ব্র্যান্ডিং নেমটা আমাকে ওইভাবে সিলেক্ট করতে হবে, এটা নিয়ে এত বেশি টেনশন করা যাবে না যে আমার তো এনআইডির সাথে মিললো না। এইখানে কিছু গুড সাইড ব্যাড সাইড আছে, লাইক এমডি, এই ওয়ার্ডটা আমরা নামের মধ্যে রাখবো না। কেন রাখবো না? এখন আপনি যদি খুবই ডেসপারেট হন রাখতে পারেন, বাট এটা হাইলি রেকমেন্ডেড না রাখার জন্য। এমডি হচ্ছে যেহেতু শর্ট ফর্মে আছে এখানে, বাইরের দেশে এমডি দিয়ে বোঝাচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। সো এইখানে একটা মিস ইনফরমেশন যাচ্ছে, ঠিক আছে। এখন আপনার নাম যদি ফুল হয় মুহাম্মদ আহ হাসান মাহমুদ, ঠিক আছে, সেটাও ঠিক আছে, বাট এমডি হাসান মাহমুদ হচ্ছে এইখানে একটা মিস ইনফরমেশন যাবে। আমাদের হচ্ছে এশিয়াতে এই জিনিসটা খুব কমন ইউজ হয় যে শর্ট ফর্ম ইউজ হয়, বাইরের দেশে এটা কিন্তু একদমই পরিচিত না ব্যাপারটা। তো ট্রাই করব এই জিনিসটা স্কিপ করার জন্য। অ্যান্ড কিছু সারনেম আছে যেটা আমাদের লাইক আহমেদ, ঠিক আছে, হাসান হোসেন, এই জিনিসগুলো আমরা যদি স্কিপ করতে পারি তাহলে ভালো। এখন এইখানে আমি যদি এই নামটা হাসান মাহমুদ লিখে সার্চ করি,
আমি কয়েকটা দেখাই দিই যাতে আপনাদের জন্য সহজ হয় সিলেক্ট করা। ভাইয়া, নামের সাথে কি এক্সট্রা কোনো শব্দ ব্যবহার করা যেতে পারে, যেমন ডেভেলপার, ডিজিটাল, অনেকে দেখছি। যেতে পারে। এটা কি ব্যাপার? বাট এখানে একটা বিষয়, ইন ফিউচারে আপনি যদি এরকম হয় যে এই নিচ থেকে সুইচ করে অন্য কিছু করলেন অনলাইনেই, সেই ক্ষেত্রে হয়তো বা এই জিনিসগুলো মাথায় রাখা উচিত। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, করতে হ্যালো পারেন। ভাইয়া, হুম। আমার নাম হচ্ছে সামিউল আলম শিশির। আমি এস এ শিশির ব্যবহার করতে পারবো না? ইউজ করতে পারেন, এটা খুব ভালো একটা টেকনিক। যেমন অনেকে আছে থ্যাংক ইউ। হচ্ছে গোলাম মাওলা রনি, ঠিক আছে, সো জি এম রনি ইউজ করলো সে। এগুলো এটা পসিবল, এবং এইভাবে আপনি চাইলে ইউজ করতে পারেন। ভাই আমি কি এটা ইউজ করতে পারবো, এস আর সাইফুল? এস আর সাইদুল, সাইফুল সাইফুল রহমান। সাইফুল। আচ্ছা, এটা একটু সার্চ করে জি জাস্ট জি, করে নিলেই হবে। একটু ই করেন তো ভাইয়া। দেখেন, হাসান মাহমুদ কিন্তু নেওয়া যাচ্ছে না, তাই না? এখানে একটা সেলিব্রিটি। এম এইচ এম এইচ এখন নিতে হাসান পারি। মাহমুদ, আপনার কি এম কোনো এইচ ডাকনাম আছে? মাহমুদ। জি। সাথে নয়ন আছে। হাসান মাহমুদ নয়ন। আমরা এম এইচ মাহমুদ নিতে পারি। ভাই, হুম। এম এইচ মাহমুদ নিতে পারেন। আচ্ছা ভাই, এস এ শিশির এটা ট্রাই করে। হ্যাঁ, ভালো নেম, নিতে পারেন। এম এইচ মাহমুদ নিতে পারেন। ঠিক আছে, অথবা আপনি ডাকনাম আচ্ছা অ্যাড করতে পারেন। লেখা। আপনার এটার সাথে আপনি লাস্টে ডাকনাম অ্যাড করে নয়ন। ঠিক আছে। ডাকনাম নয়ন। জি। তো মাহমুদ নয়ন ট্রাই করতে পারেন। স্যার সাইফুল ইসলাম এই নামটা কি হবে, সাইফুল? চেক করতেছি। জি স্যার। আচ্ছা ভাই, এস এ শিশিরটা কি হবে একটু দেখেন যে দেখবেন? একই পার্সন এখানে বারবার রিপিট করতেছে কিনা। আর এইখানে ভালো কোনো বিজনেস নাই এখানে, বা এইখানে একই পার্সনের রিপিট লিংক নাই, ইমেজটা একটু চেক করে নেন। এটা আপনি চাইলে নিতে পারেন, আগেরটাও নিতে পারেন, দুইটাই চলবে আপনার জন্য। আচ্ছা, তারপরে নেক্সট হচ্ছে, নেক্সট কি, কার নাম যেন বললেন? এস সাইফুল। এ শিশির, এস এ জি শিশির। এস এস এস, লিখে দেন, লিখে দেন। আচ্ছা, আপনারটা পাইছি, এস এস। চ্যাট অপশনে লিখে দিচ্ছি। কোনো বিজনেস নাই, লিঙ্কগুলা একজন পার্সনের না। লিঙ্কের ভিতরে গিয়ে গিয়ে তারপর একটু ভেরিফাই করে নেবেন। ইমেজের মধ্যে না, সেম পার্সন রিপিট করতেছে না। ফাইন, এটা নিতে পারেন। যেমন এই ক্ষেত্রে দেখেন, সেম পার্সন, সব সেম পার্সন, তাই না? সো এই জন্য জি ভাই, জি। বোঝা যাচ্ছে যে প্রপারলি ব্র্যান্ডিং করা আছে, বিজনেস আছে এখানে। সবগুলা ইউআরএল, যত ইউআরএল যাবেন আরো 4-5টা পেজ গেলেও দেখবেন যে একই পার্সনের লিঙ্ক সবগুলো। এই জন্য আপনাকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আচ্ছা, সো এটা আপনি নিতে পারেন। নেক্সট কার? এস আর সাইফুলটা দেখেন তো স্যার। লিখতে হবে, লিখতে হবে, না লিখলে তারটা চেক করবো না। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি হচ্ছে এইটা। আচ্ছা, এটা এমনি শুনেই মনে হচ্ছে একদম ইউনিক নেম, কোনো বিজনেস নাই। এগুলা সেম পার্সন কিনা এটা একটু ভেরিফাই করে নেবেন, প্রোফাইল পিকচার বা কিছু একটা দেখে যে এগুলা সেম পার্সন কিনা। অথবা হইতে পারে এটা আপনি, কারণ দেখেই মনে হচ্ছে এটা ইউনিক। আচ্ছা, উম্মে হাবিবা, এইটা টেস্ট করে নেই।
উম্মে হাবিবা অলরেডি এখানে দেখাচ্ছে, সো আমরা এটা একটু ইউনিক করার চেষ্টা করব। তিনটা ওয়ার্ডে হচ্ছে যাওয়ার আগে দুইটা দিয়েই ট্রাই করা, যদি না হয় দেন দুই তিনটা ট্রাই করতে পারেন। এটা চলবে। এটাও চলবে। এটাও নিতে পারেন। সো দুইটাই চলবে। ভাইয়া আনিকা তাহসিন আনিকা তাহসিন হবে না? শুধু অনিকেতা তাহসিন? জি। আচ্ছা, সেটা হবে মনে হচ্ছে, চেক করে দেখলেই বোঝা যাবে। হবে, নিতে পারেন। এরকম যদি দেখায় তাহলে বুঝবেন গুগলের কাছে এনাফ রেজাল্ট নাই। ঠিক আছে, তখন আপনি এটা নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ এটার মানে হচ্ছে সে রেজাল্টই দেখাচ্ছে ডিফারেন্ট একটা রেজাল্ট, এই রেজাল্ট দেখাচ্ছে। ঠিক আছে, সো এরকম যদি হয় তাহলে আপনি নিয়ে নিতে পারেন, যদি অবভিয়াস কোনো বিজনেস বা এরকম কিছু না থাকে, সো এটা নেওয়া যাবে, সমস্যা নেই। ভাইয়া আহমেদ না লাগানো কি ভালো? হুম হুম। বলতেছি নামের পরে আহমেদ না লাগানো কি ভালো? না লাগানো ভালো, কারণ এটা সারনেম তো এটা কমন থাকে অনেকের, সো অনেক ক্ষেত্রেই আচ্ছা ক্লায়েন্ট। এইটা sorry, হবে? ট্রাই করেন দুইটা সলিড হচ্ছে নাম দিয়ে নেওয়ার ট্রাই করেন। ঠিক আছে, এটা সলিড এই ওয়ার্ড। যে এটা কিরকম হুম হুম। সরি, এই যে যেটা সার্চ করছেন এটা কিরকম, নেওয়া যাবে? এটা নেওয়া যাবে, কারণ এই যে এখানে দেখা যাচ্ছে অলরেডি গুগলের কাছে তার এনাফ রেজাল্ট নাই, এই জন্য সে ডিফারেন্ট রেজাল্ট দেখাচ্ছে, স্পেলিং এই ডিফারেন্ট আছে, যেমন এখানে নামের মাঝখানে একটা ওয়াই আছে। তো কারো যদি নাম না পাওয়া যায় তাহলে স্পেলিং চেঞ্জ করেও নেওয়া যায়, স্পেলিং চেঞ্জ করলে আপনি দেখা যাবে ওই ওই জায়গাটা খালি পেয়ে যাবেন। এখানে কোনো হুম, বিজনেস নাই, এটা এখানে নেওয়া যে যাবে এমনিতে তাহলে। এসে বলতেছে যে এই রেজাল্টটা নাই তার কাছে, সে ডিফারেন্ট একটা রেজাল্ট দেখাচ্ছে, সো এটা নিয়ে নেওয়া যাবে, সমস্যা নেই। ওকে, আহমেদ বাদ দিয়ে কিন্তু। এই যে এটা তো। ভাইয়া আমরা কি হচ্ছে আমাদের সব সকল সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলো আসলে এই সিমিলার নামেই হ্যাঁ, হচ্ছে আমরা ব্র্যান্ডিং রেডি নেম করবো, সিলেক্ট এরকম করার পরে কিছু? সকল সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলো এই নামেই চলে যাবে। সাধারণত আজকের ক্লাসে জাস্ট ব্র্যান্ডিং নেমটাই সিলেক্ট করবেন, এন্ড আজকে যা সামনে আমি দেখাবো ওগুলো নিয়ে কাজ করব। আর সোশ্যাল মিডিয়ার নেম কিভাবে চেঞ্জ করব, কিভাবে কি ডিসিশন করব, এগুলো নিয়ে ব্র্যান্ডিং ক্লাসে আরো বিস্তারিত হবে, তারপরে চেঞ্জ করবেন। ঠিক আছে, আপাতত জাস্ট ব্র্যান্ডিং নেমটা সিলেক্ট করে ফেলবেন। ক্লিয়ার? আর এটা নেওয়া যাবে, ওকে, রেজাল্ট ক্লিয়ার। নেই এই জন্য এটা দেখাচ্ছে, এটা নেওয়া যাবে। আচ্ছা, আশা করি আইডিয়া হয়ে গেছে যে কিভাবে সিলেক্ট করতে হয়। লাস্ট আরেকটা ট্রাই করবো আমি এখানে। এটা কি নেওয়া যাবে? হ্যাঁ, ওটা নেওয়া স্যার যাবে। এই সাইফুলটা কি নেওয়া যাবে? হুম, একটু আগে যেটা দেখলাম এটা নেওয়া যাবে এটা, কারণ এখানে অলরেডি রেজাল্ট নাই দেখে এটা দেখাচ্ছে। আর ভাই এসএসসি সেটা তো নেওয়া যাবে না? হুম হুম। ভাইয়া মোহাম্মদ হারুনুর রশিদ এটা নেওয়া যাবে তো? দিস ইজ এ ভেরি স্যার ওই কমন নেম। হার্নার পিকগুলো তো তো মনে সিমিলারই হচ্ছে ছিল অনেক স্যার কমন নেম, সাইফুলের। আপনি ওইটা শর্ট করে বা বললাম ডিফারেন্স ভাইয়া, সার্চ করে দেখেন। বললাম ভাইয়া এসএসসি সেটা তো নেওয়া যাবে তাই না? আপনি তো সার্চ যখন করছি তখন তো বলছি, এখন হ্যাঁ সেটাই। তাহলে ওইটাই হবে। এখন আবার সার্চ করে নাহলে দেখতে হবে। আচ্ছা, এইখানে একটু তিনটা হয়ে গেছে, ট্রাই করেন দুইটার মধ্যে যাওয়ার জন্য, বাট তারপরে যদি নিতে চান নিতে পারেন। ঠিক আছে, আকলিমা আখি ট্রাই করতে পারেন, এরকম। এরকম আকলিমা আখি নিয়ে আপনি ট্রাই করতে পারেন, আকলিমা আক্তার আখিতে সম্ভবত কেউ ট্রাই করতেছে, বা দুইটা ওয়ার্ড হইলো সেক্ষেত্রে ভালো।
এখন বাকি যদি আপনি একদম অবভিয়াস হয় যে ওইটাই আপনি নিতে চাচ্ছেন নিতে পারেন, বাট রেকমেন্ডেড হচ্ছে দুইটাতে যাওয়া। অলরাইট, সো আপনারা ভাইয়া একটু চেক আমার করে নাম নেবেন, এটা চেক তো করে রাস্তা। সবার ব্র্যান্ডিং নেম সিলেক্ট করে ফেলবেন। জাস্ট এই কয়টা বিষয় মনে রাখবেন অবভিয়াস, এটা হচ্ছে কোনো বিজনেস, রেজিস্টার্ড কোনো বিজনেস এরকম থাকা যাবে না, যেমনটাই যেখানে। দেন এইখানে একই পার্সনের সবগুলো লিঙ্ক রিপিটেড থাকা যাবে না, লিঙ্কগুলো ওপেন করলেই বুঝতে পারবেন কার একই জনের কিনা। ইমেজের মধ্যে গেলেই সব ইমেজ বা দেখা যাবে যে 70% ইমেজই একই পার্সনের যাতে না হয়। ঠিক আছে, একটা দুইটা ইমেজ থাকলেও সমস্যা নেই, বাট দেখা যাবে যে এখানে 4-5টা বা আরো বেশি ইমেজ চলে আসছে একজন পার্সনেরই, তাহলে এই জিনিসটা ইগনোর করা উচিত। এই হচ্ছে ব্র্যান্ড নেম সিলেক্টের, এইভাবে আমরা সবার ব্র্যান্ডিং নেম সিলেক্ট করে ফেলবো। ট্রাই করব মূল নামের সাথে আমাদের ডাকনাম অ্যাড করে নাম সিলেক্ট করার, বা বড় নাম হইলে কিছু জিনিস শর্ট করে, যেটা যে কয়েকজনে আমরা দেখলাম শর্ট করে ট্রাই করার। এইভাবে আমরা আমাদের ব্র্যান্ডিং নেম সিলেক্ট করে ফেলবো। তাও যদি একবারেই না পাওয়া যায়, নামের সাথে বিভিন্ন ওয়ার্ড ইউজ করতে পারেন, বিভিন্ন কিছু ইউজ করতে পারেন। অনেকেই দেখা যায় আহ, নাম হচ্ছে রাসেল মিয়া, সে কি করলো রাসেল প্রো অ্যাড করে দিল, এটা দিয়ে সে পরবর্তীতে ব্র্যান্ডিং করলো। এইভাবে এইভাবে অনেকেই করে, এভাবেও করতে পারেন। আপনি একটু আপনার ব্র্যান্ডিং নেম আপনি একটু সময় নিয়ে নিজে ডিসিশন নিয়ে নেবেন, যাদের বেশিরভাগ মানুষই ইজিলি পেয়ে যাবেন, বাকি দু একজন হয়তো একটু সময় নিয়ে করতে হবে। কামরুল ডিজিটাল নাও যেতে পারে, আর একটু ট্রাই করেন ডাকনাম অ্যাড করে বা সলিড নাম অ্যাড করে একানো যায় কিনা, না হইলে তারপরে নিয়ে নিতে পারেন, বা চেক করে দেখেন আদৌ এই রিলেটেড বিজনেস বা এই রিলেটেড ট্রাই করতেছে। পরে এটা আমি আসলে ডোমেন একটা নিয়ে নিয়েছি। হুম হুম। এই নামে এভাবে আমি একটা ডোমেন নিয়ে নিয়েছি আর কি আমার নামে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নামটা কি এরপরে ঠিক আছে যে ভাই? ব্যাপারটা নিতে পারেন। এরপরে যে ব্যাপারটা আসছে, এইটা নেওয়ার পর পর আপনাকে মাথায় রাখতে হবে নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা কি নিয়ে কাজ করতেছি। আমরা ওয়েবের সেক্টরে কাজ করতেছি, তাই না? এখন ওয়েবের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট আপনার পোর্টফোলিও দেখতে চাইবে। পোর্টফোলিও কোনটাকে বলে, যে আমি এই রিলেটেড বা আমি যেই ফিল্ডে আছে এই ফিল্ডের কাজ আমি জানি কিনা। এটা কিভাবে বোঝা যাবে? এটা বোঝা যাবে আমার করা কোনো একটা ওয়েবসাইট, আমার করা ওয়েবসাইটের মধ্যে আমার ইনফরমেশন আমি ইনক্লুড করছি এরকম একটা ওয়েবসাইট দিয়ে। সেটা কোনটা হইতে পারে? সেটা হইতে পারে আমার পোর্টফোলিও ওয়েবসাইট। পোর্টফোলিও ওয়েবসাইট দেখতে কেমন? পোর্টফোলিও ওয়েবসাইট দেখতে হচ্ছে এরকম, আপনার ইনফরমেশন থাকবে, আপনি কি কি নিয়ে কাজ করেন, আপনার কোন টাইমটাতে আপনি ফ্রি আছেন, কোন টাইমটাতে আপনি কাজ করতে পারেন, ক্লায়েন্ট চাইলে আপনার সাথে সরাসরি মিটিং করতে পারবে, আপনার প্রিভিয়াস প্রজেক্টগুলোর লিস্ট থাকবে, আপনার ওয়ার্ক হিস্টোরি থাকবে, এই ধরনের যে জিনিসপত্র থাকবে এটা নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা থাকবে, এটা হচ্ছে পোর্টফোলিও। এটা অনেক সময় ক্লায়েন্ট দেখতে যাবে, হইতে পারে সরাসরি আপনার কাছে অ্যাক্স করতে পারে, হইতে পারে আপনার নামটা সে গুগল করে সে হয়তোবা আপনার ডোমেনটা সার্চ খুঁজে বের করলো। এখন ভাইয়া আপনার প্রোফাইল ওয়েবসাইট তৈরি করার জন্য কি নিজের ডোমেন লাগবে? অবশ্যই লাগবে, এখন আপনি এই ফিল্ডে যেহেতু কাজ করতেছেন আপনার মাস্ট বি একটা ডোমেন হোস্টিং লাগবে। জি জি ভাই, একটু একটু দেখাবেন আমাদেরকে এই ওয়েবসাইটের কি কি। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে আমি ক্লায়েন্টই আমার কাছে চাক বা ক্লায়েন্টই খুঁজে বের করুক, দুই ক্ষেত্রে আমার যে ডোমেইন লাগতেছে এই ডোমেইনটা দেখতে কেমন হবে। লেটস সে আমি একটা ক্লায়েন্ট, আমাকে কেউ একজন বলল এইটা আমার পোর্টফোলিও ওয়েবসাইট, ভিজিট করেন, দেখেন আমার পোর্টফোলিওটা। দেখেন তো এই ইউআরএলটা কেউ যদি আপনাকে দিয়ে বলে এটা তার পোর্টফোলিও ওয়েবসাইট, আপনি কি সাথে সাথে এটা তো ভিজিট করবেন কিনা? না ভাইয়া, সন্দেহ তৈরি হবে যে কোনো কিছু ভাইরাস সন্দেহ বা তৈরি কোনো হবে, তাই কিছু। না? অনলাইনে অনেক ধরনের ফ্রি ডোমেইন হোস্টিং পাওয়া যায়, যেটাতে রিসোর্স অনেক লিমিটেড থাকে, যেটাতে অনেক কান্ট্রি রেস্ট্রিকশন দেওয়া থাকে। আমরা হয়তো প্র্যাকটিস অনেকেই চাই করতে ওইখানে, এটা করতে পারেন, বাট এইটা শুধুমাত্র আপনার জন্য জাস্ট ক্ষতিই বয়ে আনবে। এটা অনেক হার্মফুল, বিশেষ করে ফ্রিল্যান্সারদের জন্য। অনেকেই ট্রাই করে, এরকম ফ্রি অনেক প্ল্যাটফর্ম আছে এগুলো ইউজ করে। ফ্রি প্ল্যাটফর্মটা একদিন দুই দিন প্র্যাকটিসের জন্য, টেস্ট করার জন্য ঠিক আছে, বাট ওইখানে আপনি লাইফ টাইম প্র্যাকটিস করবেন, ক্লায়েন্টকে ওইখান থেকে প্রজেক্ট দেখাবেন, এই ক্ষেত্রে আপনার জন্য প্রজেক্ট বের করা খুবই টাফ হয়ে যাবে। যেহেতু সিরিয়াসলি ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, আপনাকে এই জায়গাতে কস্ট করতেই হবে, এই জায়গাতে আপনার এই ডোমেন হোস্টিংটা মাস্ট বি সবার পারচেস করাই লাগবে, না হলে আপনার এই জিনিসটা সাফার করতে হবে। আমাদের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট থেকেও যদি আমরা বলি এক্সপিরিয়েন্স, যারাই এটা ট্রাই করছে যে ডোমেন হোস্টিং এর পার্টটা স্কিপ করার জন্য, আমি কিনতে চাচ্ছি না, আমি এই খরচটা বাঁচাইতে চাচ্ছি, তাদের জন্যই এই জিনিসটা দেখা যাচ্ছে ক্ষতি বয়ে আনছে।
সো আশা করি আপনারা এরকম কোনো ডিসিশন বা এরকম বোকামি করবেন না যে আপনি ওয়েবের সেক্টরে কাজ করতেছেন বাট আপনার নিজস্ব কোনো ডোমেন হোস্টিং নেই। আচ্ছা, এখন ডোমেনটা কিভাবে সিলেক্ট করব? ডোমেনটা সিলেক্ট করবে এমন ভাবে যাতে আমার ডোমেনটা ক্লায়েন্ট দেখলেই সবকিছু বলে দিব, সমস্যা নেই, কোথা থেকে কিনতে হবে, কি লাগবে, বা বাস কোথা থেকে কিনতে হবে। এটার থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে কি কি দেখে কিনতে হবে, কারণ আপনি যে সেক্টরে কাজ করতেছেন আপনার সেক্টরের রিকোয়ারমেন্টস মিট করতে হবে। না হলে তো আপনি আসলে কাজ করতে পারবেন না, তাই না? অনেক ক্ষেত্রেই সমস্যা ফেস করবেন। আচ্ছা, এখন আপনার ডোমেইনটা হবে এরকম, আপনার নাম হচ্ছে এটা। আপনি ডোমেইনটা দিলে যাতে ক্লায়েন্ট মনে করে যে হ্যাঁ এটাই 100% আপনারই ডোমেন হবে। তো আমি যদি এরকম কোন একটা ডোমেন ক্লায়েন্টকে দেই, একদম হুবহু আমার brandingname.com, এখন বলেন তো এটা দেখে কি মনে হচ্ছে না আমার ডোমেন, নাকি আপনাদের কি মনে হচ্ছে অন্য কারো ডোমেন মনে হচ্ছে? হ্যাঁ ভাই, আপনারই মনে হচ্ছে। আমারই মনে হচ্ছে, তাই না? আপনারই ভাই মনে হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এইগুলো আনওয়ান্টেড কোয়েশ্চেন, কত টাকা বা কি, একটু পরে আসতেছে, তাই না? এই সব বিষয় তো আমি আসবো। তো এগুলা হচ্ছে এখন কোয়েশ্চেন করার দরকার নেই, আমি মাঝখানে যখন সময় দিব তখন কোয়েশ্চেন করবেন আসলে। এগুলো একটু পরে চলে আসবে, শুধু শুধু এই কোয়েশ্চেন করে এখন লাভ নেই। এখন ব্যাপারটা হচ্ছে এটা দেখেই মনে হচ্ছে কি এটা আমার ডোমেন, আপনারাও একবারে বিশ্বাস করে ফেললেন এটা আমার ডোমেন। এরকম একটা ট্রাস্ট জেনারেট করতে হবে ক্লায়েন্টের কাছে, যাতে তার সন্দেহ না থাকে যে এটা আপনার ডোমেন। এখন এটা কিভাবে হবে? আপনার যে ব্র্যান্ডিং নেম বা আপনার যে নাম, যেই নামে প্রতি সে পরিচিত বা যেই নামটা সে দেখতে ডিসপ্লেতে, ওই নামের যদি হুবহু থাকে আপনার ডোমেইনে, তাহলে কিন্তু ক্লায়েন্ট বিশ্বাস করবে। এখন আপনার ব্র্যান্ডিং নেম অনুযায়ী ডোমেন খালি আছে কিনা এটাও টেস্ট করা দরকার। টেস্ট করতে হইলে অনলাইনে অনেক ধরনের ওয়েবসাইট আছে যেখান থেকে টেস্ট করা যায়। আমরা আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, এটা কোডবেন বিডির নিজস্ব প্ল্যাটফর্ম। আচ্ছা, এখানে আইসা এই যেখানে দেখেন ফাইন্ড ইউর ডোমেইন, এখানে আপনি ডোমেইন নেম সার্চ করতে পারেন। So, আমরা একটা দুইটা ব্র্যান্ডিং নেম সিলেক্ট করছি একটু আগে, তাই না? আমরা একটু ট্রাই করি ওইটা দেখার জন্য যে এই ব্র্যান্ডিং নেমের উপরে ডোমেইন খালি আছে কিনা। ধরেন এইটাই আমরা টেস্ট করলাম। জাস্ট কি করব, এই যে ফাঁকা জায়গাগুলো এগুলো বাদ দিয়ে দিব। ছোট হাতের বড় হাতের কোনো ব্যাপার না, ডোমেন সবসময় ছোট হাতেরই হয়, বড় হাতের সার্চ দিলেও একই কথা। চেক, এই যে দেখেন, কংগ্রেচুলেশন, এটা অ্যাভেলেবেল, এটা অ্যাভেলেবেল আছে। আমরা আরেকটা ট্রাই করি। তো এভাবে নাম দিয়ে দিব, জাস্ট স্পেসিংটা এখান থেকে কেটে দিব। চেক, অ্যাভেলেবেল আছে। আরেকটা টেস্ট করি। অ্যান্ড ডট কম ডোমেনটা হাইলি রেকমেন্ডেড, ঠিক আছে, গ্লোবালি নোন একটা ডোমেন এক্সটেনশন। অ্যান্ড এটার হ্যাসেল, ফিচারের প্রাইজের যে রেঞ্জটা, এই সব কিছু আপনাদের জন্য বেটার। অলওয়েজ ট্রাই করবেন যাতে আপনি ডট কম ডোমেনটাই চুজ করেন। আচ্ছা, তাহলে এগুলো কি বুঝলাম? এইটা ডোমেন কিন্তু অ্যাভেলেবেল আছে। কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে যে আপনি ব্র্যান্ডিং নেম ঠিকই খালি পাইছেন, গিয়া ডোমেইনে গিয়ে আপনার মনে হচ্ছে যে এই ডোমেনটা অ্যাভেলেবেল নাই, ডোমেনটা কেউ একজন নিয়ে ফেলছে, হইতেই পারে, ঠিক আছে? এই ক্ষেত্রে কি করবেন? এখন আপনার যদি এরকম হয়, এরকম যদি হয় টেকেন যে এই ডোমেনটা কেউ নিয়ে ফেলছে, তাহলে কি করবেন? এটা সহজ সমাধান হচ্ছে আপনি এইখানে ছোট্ট একটা ট্রিক অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনার ডোমেনটা অ্যাভেলেবেল দেখাচ্ছে। সেটা কি? এই যে আপনি যে ব্র্যান্ডিং নেমটা এখানে বসাইছেন, এই ব্র্যান্ডিং নেমের মাঝখানে যেখানে যে এই দুইটা নামের বা দুইটা ওয়ার্ডের মাঝখানে আপনি মাঝখানে জাস্ট একটা হাইফেন দিয়ে দিবেন। ঠিক আছে, চেক করবেন। আন্ডারস্কোর না কিন্তু, হাইফেন, আন্ডারস্কোর নেয় না ডোমেইনে। ডোমেইনে একমাত্র যেই জিনিসটা নেয় সেটা হচ্ছে হাইফেন। এই যে এইবার কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। And এইটা আপনি চোখ বন্ধ করে নিতে পারেন, কোনো সমস্যা নাই, হাইফেন দিয়ে এসইও বা কোনো জায়গাতেই কোনো প্রবলেম নেই। ব্যাপারগুলো ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আমি আপনাদেরকে এইটা
ইউআরএলটা শেয়ার করে দিচ্ছি, আপনারা এখান থেকে ভেরিফাই করে নিতে পারেন আপনার ডোমেইনটা খালি আছে কিনা, আপনি যে ডোমেইনটা নিতে চাচ্ছেন বা আপনার ব্র্যান্ডিং নেমের উপরে। হয় আপনি ব্র্যান্ডিং নেমের উপরে সরাসরি দিয়ে .com এইভাবে নিয়ে নিবেন, এইভাবে যদি খালি না পান জাস্ট মাঝখানে একটা হাইফেন ইউজ করে নিয়ে নিবেন। দুইটাই 100% ভালো হবে আপনাদের দুইর জন্য। এবং এগুলো দিয়ে আমরা কি করব, আমাদের পোর্টফোলিও সেট করব। যখন ক্লায়েন্ট আমাকে কাজ করতে দিবে, ক্লায়েন্ট বলবে তোমার সাইটে করো, কাজ শেষ হলে আমি আমার সাইটে নিয়ে নিব, আমার ওয়েবসাইটে কাজ করব, বিভিন্ন ধরনের প্র্যাকটিস করব, বিভিন্ন ধরনের প্রজেক্ট রেডি করব এখানে, আমার ফিউচারে ক্লায়েন্টকে দেখানোর জন্য পোর্টফোলিও রেডি করব। কোর্স চলাকালীন আমরা অনেকগুলো প্রজেক্ট করব, ওই প্রজেক্টগুলো আমরা ওইখানে স্টোর করে রাখবো, যেগুলো ইন ফিউচার আমি ক্লায়েন্টকে দেখায়া আমি কাজ নিতে পারি। আচ্ছা, এই যে যতটুকু ক্লাস হইলো এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন না থাকলে আমি নেক্সট টপিকে মুভ করব। জি না স্যার, কোনো কনফিউশন? না ভাই, তো ভাই কনফিউশন আমার নাই। একটা কোশ্চেন আনআনসার ছিল, বা সবাই একসাথে কথা বলতেছিল, প্রবাবলি আই ডিডন্ট গেট দ্য কারেক্ট আনসার। আমি কমন নেমের ব্যাপারে কি যেন একটা বলতেছিলেন, আই প্রবাবলি মিসড ইট। আচ্ছা, কমন নেম বলতে সার নেম যেটা হোসাইন, হাসান, তারপরে হচ্ছে আহমেদ, এই জিনিসগুলো হচ্ছে স্কিপ হুম করতে বলি আমরা। যদি একদম হচ্ছে অবভিয়াস না থাকে হুম যেটা আপনার নিতেই হবে, বেটার হচ্ছে হুম। এটা স্কিপ করে আপনি সলিড নেমে ট্রাই করা। ঠিক আছে? এই যে এরকম যেরকম দুইটাই সলিড নেম, তাই না? যে কোনো ক্ষেত্রেই দেখবেন হচ্ছে যারা হচ্ছে সেলিব্রিটি নেম ইউজ করতেছে তাদের নামগুলো এরকমই দেখবেন। ঠিক আছে? ওকে। ইভেন দেখেন মিনহাজুল আসিফ, এখানে মিনহাজুল, এটা ডাকনাম আসিফ, বাট এটা কিন্তু এনআইডি তে নাই, শুধু মিনহাজুল ইসলাম আছে এনআইডি তে। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছি? এরকম আর কি। ওকে ভাই, অলরাইট, থ্যাংক ইউ। আচ্ছা, তো আপনারা একটু এখন অনলাইনে একটু ট্রাই করেন আপনার নাম চেক করার, এন্ড এই যে জোরাটি.com এ গিয়ে দেখেন ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা, 2 মিনিট সময়, এর মধ্যে দেখেন কোনো সমস্যা বের হয় কিনা। দেন আমি হচ্ছে এই ব্যাপারে নেক্সট আর কি কি আছে আপনাদের জন্য এইটাতে আগাবো। 2 মিনিট ট্রাই করেন সবাই। ভাই আমি তো ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না, ঢুকতেছে না। কি দেখাচ্ছে? ইরোড দেখাচ্ছে ভাইয়া। এরর তো আসলে দেখানোর কথা না। আহ আপনার কোনো ব্রাউজারে ভিপিএন অন করা আছে বা ভিপিএন এক্সটেনশন আছে? না তো ভাই, ভিপিএন এক্সটেনশন নাই। আপনাদের একটা শীট দিয়েছিলাম, আপনার অ্যাসাইনমেন্টে ভিপিএন অ্যাড করার একটা অপশন ছিল, ও ওইরকম আচ্ছা ভাই, আমি একটু চেক করতেছি। জি ভাই, চেক করতেছি। ওটা একটু টার্ন অন করে তারপর ট্রাই করো। অনেক ক্ষেত্রে আইপি রিলেটেড ইস্যু থাকে আমাদের, বিভিন্ন ধরনের আমাদের অনেক আইপিএস এর ইস্যু থাকে। তো যখন এরকম হবে জাস্ট ভিপিএন অন করে ওই সাইটটা চেক করে আবার ভিপিএন অফ করে দিবেন।
জি ভাই, আমার ফুল নেম হচ্ছে মোহাম্মদ হারুনুর রশিদ। তো এটা কমন নেম, তো এটা অনেক অ্যাভেলেবেল দেখাচ্ছে, তো আমি চেঞ্জ করে রশিদ হারুন দিয়া হচ্ছে আপনার ওই পোর্টালটাতে ট্রাই করলাম, এখানে ডোমেইন অ্যাভেলেবেল আছে। ইন দ্যাট কেস আমি তো এটা ইউজ করতে পারি নাকি? করতে পারেন, ব্র্যান্ডিংটা একটু চেক করে নেন, তাহলেই হবে। না হ্যাঁ, ওইটা ভাইয়া, ঠিক আমার আছে। হচ্ছেই না, এরর দেখাচ্ছে শুধু। তাহলে ক্লাস শেষে মোবাইল ডাটা দিয়ে ট্রাই করেন। আপনি কি এটা দেখে দেখে টাইপ করতেছেন নাকি লিঙ্ক থেকে সরাসরি ক্লিক করছেন? দেখে দেখে টাইপ করতেছি। তাহলে ভুল হচ্ছে কোথাও, দেখেন। ওকে ভাই, আমি লিঙ্ক থেকে টাইপ করতেছি। ভাইয়া, আমার এসএসসি শিটের ডকুমেন্ট খালি আছে। হুম হুম, ঠিক আছে। চেক করছি, আছে ভাইয়া। এই সিলেক্ট রাখেন, জি। ঠিক আছে। ওকে, তাহলে মোটামুটি আমাদের সবার আইডিয়া হয়ে গেল যে কিভাবে কি করতে হয়। এরপরেও যদি কোথাও আটকায় যান বা কোথাও একটু ডিসিশন নিতে আপনার সমস্যা হয়, আপনি স্টুডেন্ট রুমে গিয়ে একটু হেল্প নিতে পারেন, সমস্যা নেই। আশা করি তারপর আমি বিস্তারিত বলে দিছি, সমস্যা হওয়ার কথা না। দু একজন সমস্যা হলে আপনি স্টুডেন্ট সাপোর্টে গিয়ে যদি বলেন, তারা হেল্প করবে অবশ্যই। আচ্ছা, এরপরে আসেন ডোমেইন হোস্টিং কি জিনিস, কিভাবে কাজ করে, এই জিনিসগুলো একটু বুঝতে হবে আমাদেরকে। আচ্ছা, ডোমেইন হোস্টিং এর যে ব্যাপারটা, সেটা হচ্ছে ডোমেইনটা কি আগে একটু বোঝার চেষ্টা করি। ডোমেইনটা হচ্ছে ইউআরএল বা নেম। ঠিক আছে, ডোমেইনটা হচ্ছে ইউআরএল বা নেম। এখন এই নেমটা কিভাবে কাজ করে, দেখেন। ডোমেন গুলো আসলে হয় কি, একটা বড় আইপি অ্যাড্রেস হয়। এখন এই আইপি অ্যাড্রেস গুলা আমাদের জন্য, হিউম্যান ব্রেনে মনে রাখা খুব টাফ। এই জন্য কি করি আমরা, এই যে সহজ নামগুলা রেজিস্ট্রেশন করে ওই নামের আন্ডারে আমাদের আইপি অ্যাড্রেসই থাকে, বাট দেখতে পাই না। কারণ কম্পিউটার একমাত্র কি রিড করতে পারে বলেন তো? কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট আছেন কেউ? বাইনারি কোড। বাইনারি কোড। বাইনারি কোড দেখতে কেমন? ডিজিটাল সংখ্যা বাইনারি পদ্ধতি। কোড। বাইনারি কোড স্যার, 0 1 দুইটা তাই না? সংখ্যা। সো এইখানে এইটা তাহলে কাজ করতেছে কিভাবে, এইটাই কম্পিউটার কিছু কমপ্লেক্স মেথড ইউজ করে সে কনভার্ট করতেছে, এন্ড আমরা কি করতেছি, এটা রেজিস্ট্রেশন করতেছি কোনো একটা কোডের আন্ডারে। ওই কোডটাই আসলে কম্পিউটার লোড করতেছে, বাট যেহেতু এটা আমার রেজিস্টার করা আছে এবং ওই কোডটার আন্ডারে এটা, এই দুইটা একই কথা। এই জন্য আমি এই ওয়েবসাইটটা দেখতে পারতেছি। আচ্ছা, এখন এইটা আমি যে রেজিস্ট্রেশন করব, রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম যেটা আমরা বললাম, আমাদের জন্য হাইলি রেকমেন্ডেড হচ্ছে ডট কম ডোমেন। ঠিক আছে, কারণ ওয়ার্ল্ড ওয়াইড এটা পরিচিত। আপনি যখন একটা ক্লায়েন্টকে দিবেন, ক্লায়েন্ট দ্বিতীয়বার চিন্তা করবে না যে এটা আসলে ঠিক আছে কিনা, এটা স্প্যামিং বা এটা ভালো ডোমেইন কিনা, বা এটা কোনো ফিশিং করবে কিনা, এরকম কোনো কিছু সে চিন্তা করবে না, সহজে তার মাথায় এটা আসবে না। আচ্ছা, এর পরবর্তী যে ব্যাপারটা চিন্তা করব সেটা হচ্ছে এই ডোমেনটা সিকিউরড কিনা, বা এই ডোমেনটার মধ্যে আমার যে ইনফরমেশন গুলো ঠিক থাকবে কিনা, এটা কোথা থেকে পাবো? এটাকে বলা হচ্ছে হুইস হাইট সিকিউরিটি। আমার একটা সিকিউরিটি, এই সিকিউরিটিটা কোথায় পাওয়া যায়? এই সিকিউরিটিটা আপনি পাবেন যখন আপনাকে প্রোভাইডার হুইস হাইট সিকিউরিটি প্রোভাইড করবে এক্সট্রা ভাবে। কিভাবে বুঝবো এটা? আমরা একটা ওয়েবসাইটে চলে যাই, হুইস.কম। খুবই পপুলার একটা ওয়েবসাইট, যেটা দিয়ে আপনি ভেরিফাই করতে পারেন আপনার ইনফরমেশন অনলাইনে অ্যাভেলেবেল কিনা। আমরা কখনোই চাইবো না আমার ব্যক্তিগত ইনফরমেশন, যেটা দিয়ে আমার অনেক ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট করা আছে, এই ইনফরমেশন গুলা লিক হয়ে যায়। ঠিক আছে, এখন এটা আমি কিভাবে চেক করব, দেখেন।
জাস্ট একটা র্যান্ডম ডোমেইন সার্চ করলাম, কারো একটা, জাস্ট খুঁজতে খুঁজতে পেয়ে গেছি এই জন্য। এই ডোমেনটা, এটা হচ্ছে ডোমেন, রেজিস্ট্রেশন করা হয়েছে কবে, কবে হচ্ছে এটা এক্সপায়ার্ড হবে, সবকিছু এখানে দেওয়া আছে, রাইট? এন্ড একটু পরে যদি আমি একটু নিচে যাই, দেখেন তো, রেজিস্ট্যান্ট কন্টেন্ট বা এখানে কন্টাক্ট ইনফরমেশন যে আমরা পাচ্ছি, এটা কে রেজিস্ট্রেশন করছে, কোথা থেকে রেজিস্ট্রেশন করছে, অ্যাড্রেসটা কোথায়, ফোন নাম্বার কি, কোন জিমেল ইউজ করে রেজিস্ট্রেশন করছে, সব ওপেন হয়ে গেল না? জি, জি ভাইয়া। জি এই ভাইয়া, ব্যাপারটা জি। কি ভালো হইলো? আপনাদের কি মনে হয়? হ্যাঁ, ভালো জি হইলো না তো। ভাইয়া, সিক্রেট। সিকিউরিটির বিশাল বড় একটা ভালনারেবিলিটিস এখানে। ইদার জি, এই ফোন নাম্বার সিকিউরিটি দিয়ে এখন অথবা ঝুঁকিপূর্ণ এই হয়েছে। জিমেল দিয়ে সে কিন্তু এখন চাইলেই আপনার সাইডে ফিশিং বা হ্যাকিং যে কোনো কিছু একটা অ্যাটাক চালাইতে পারে। আমি কখনোই চাইবো না আমার যেই জিমেলটা বা যেই ফোন নাম্বার দিয়ে এটা রেজিস্ট্রেশন করা, এটা ওপেন হয়ে যাক, ইভেন আমার অ্যাড্রেসটা পর্যন্ত এখানে দেওয়া আছে ফুললি। তাহলে কেমন হইতে হবে? দেখেন, আমি যে কোনো একটা ডোমেন সার্চ করি, ধরেন আমারটাই সার্চ করি, সবকিছুই দেখতে পাচ্ছেন, কন্টেন্টও দেখতে পাচ্ছেন, বাট এইখানে আইসা কন্টাক্ট ইনফরমেশনে দেখেন তো, ডোমেন অ্যাডমিন হু ইজ প্রাইভেসি কো। ঠিক আছে? কোনো কিছুই কি আমার ইনফরমেশন লিক করা আছে এখানে? জি না ভাইয়া। তাহলে কি আমি এখানে একটা সিকিউরিটি পেয়ে গেলাম না বিশাল বড়? এইটা অনেক জি বেশি ভাইয়া, জি ইম্পর্টেন্ট, স্যার। বিশেষ করে ফ্রিল্যান্সারদের জন্য তো আরো বেশি। কারণ আপনারা যখন মার্কেট প্লেসে যাবেন দেখবেন অনেক ধরনের মানুষ আপনার দিকে তাকায় আছে, কারণ জানে তার কাছে ডলার আছে। আপনার কাছে বিভিন্ন ধরনের স্প্যামার ক্লায়েন্ট আসবে, হ্যাকার আসবে, বিভিন্ন কিছু আপনার কাছে আসবে। আপনার এই বিষয়গুলোতে খুবই সতর্ক থাকা উচিত, এন্ড এইটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, সেটা হচ্ছে হুইসাইড সিকিউরিটি। সো আমরা এমন প্রোভাইডার চুজ করব যাদের কাছ থেকে নিব, যাদের সাথে আমাকে হুইসাইড সিকিউরিটি প্রোভাইড করে। বাংলাদেশি খুব হাতে গোনা দু একটা কোম্পানি ছাড়া বেশিরভাগই হুইসাইড সিকিউরিটি প্রোভাইড করে না, কারণ এটাকে তারা গুরুত্বপূর্ণ মনে করে না। বাট আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা ডোমেইন। এই ডোমেইনটা এই বছর এটা কিনলাম, আরেক বছর আরেকটা কিনবো, ব্যাপারটা কি এরকম? বলেন। জি না জি ভাই। না। আমরা কি করব? এই বছর এটা কিনলাম, পরবর্তী যখন যখন রিনিউ করতে যাব, আমাকে যদি বলে আচ্ছা আগের বছর তো আপনি 3,000 টাকা দিয়ে নিছেন, এইটাতে এই বছরে ঝামেলা আছে, এটা রিনিউ করা যাচ্ছে না, এটা রিনিউ করতে চাইলে আপনাকে 15,000 টাকা খরচ করতে হবে। এখন আপনি কি করবেন? আপনি বলবেন এত টাকা দিয়ে রিনিউ করার থেকে আমি অন্য একটা ডোমেন নিয়ে নিই, নাকি? লেটস সে আমারটাই ধরেন, আমারটা যখন তাই তো এক্সপায়ার হয়ে ভাইয়া। যাবে, আমি কি এইটা চিন্তা করবো যে না 15,000 দিয়ে রিনিউ করার দরকার নেই, অন্য একটা ডোমেন নিয়ে নেই? কি মনে হয়? না ভাইয়া, এটা করবেন কেন? এইটাই নিতে জি হবে না ভাই। এখন। এইটা একটা ঝামেলায় পড়ে গেলাম না আমি? শুধু শুধু আমার অনেক, এখানে প্রায় 5 বছরের যে জিনিসটা সেটা এক জি, বছরে জি, আমাকে ঠক করতেছে, জি, তাই না? অবশ্যই ঝামেলায় বললাম। জি, জি, এইটা মাথায় রাখতে হবে যে আমি কোথায় থেকে নিচ্ছি, তারা আমার কাছ থেকে রিনিউ চার্জ সেম নিবে কিনা, রিনিউর সময় আমাকে ব্ল্যাকমেইল করবে কিনা। আর সে যখন দেখবে এটা থেকে আমার ক্লায়েন্ট আসতেছে, এটাতে আমার প্রচুর ভিজিটর আসতেছে, এটা স্টেবল একটা সাইট, তখন কিন্তু সে ট্রাই করবে এখান থেকে বিজনেস করার জন্য। অনেক প্ল্যাটফর্ম আছে যারা লস দিয়ে ডোমেন প্রোভাইড করে, কারণ এখন একটা ডোমেনে আপনার আহ, প্রায় $12 মতন চলে যায়। এখন একটা $12 ডোমেন মানে বুঝতেছেন, $12 থেকে বাংলাদেশি টাকা কত? প্রায় 1,500 টাকা, রাইট? আচ্ছা, রিনিউ করতে গেলে $1 এক্সট্রা লাগে, তাহলে তখন কত হয়ে যাবে? প্রায় 1,600 টাকা। 1600, এখন 1600 টাকার আপনাকে কাছাকাছি। যদি কেউ প্রথম বছরে একটা ডোমেন প্লাস হোস্টিং 1,000 টাকায় প্রোভাইড করে, আপনার কি মনে হয় সে কোত্থেকে দিচ্ছে এটা? বলেন। সে হয়তো কোনো একটা ব্ল্যাক সাইট থেকে বা কোনো এমন একটা জায়গা থেকে দিচ্ছে যে এই জিনিসটা অথেন্টিক না। এক, জি ভাই, এটা আপনার অথেন্টিক না, হ্যাঁ, এসইও তে হ্যাঁ। র্যাঙ্কে আসবে না কখনোই। এক, দ্বিতীয়, যদি অথেন্টিক জায়গা থেকেই দেয়, সে আপনার জন্য 500 টাকা লস দিচ্ছে ডোমেইনেই,
আবার হোস্টিং এর ওইখানে 400-500 টাকার মতন তার এক একটা হোস্টিং এর অ্যাকাউন্টে তার খরচ যাচ্ছে, আবার সি প্যানেলের লাইসেন্সের জন্য তার খরচ যাচ্ছে। সে এইখানে প্রায় 1,000 টাকার কাছাকাছি আপনার লসই দিচ্ছে। ওকে, এখন এই যে লসটা দিচ্ছে, এই লসটা কেন দিচ্ছে? পরবর্তী বছর এর পরবর্তীতে প্রফিট যেন, করার জন্য। হ্যাঁ পরবর্তীতে প্রফিট করার জন্য। ঠিক আছে, এটা কিন্তু খুবই কমন একটা বিজনেস টার্ম। এটা চাইলে আপনি একটু অনলাইনে ঘাটাঘাটি করলেও পাবেন। এটার বেশিরভাগই হোস্টিং কোম্পানির কমন একটা বিজনেস টার্ম। ঠিক আছে, এই যে আমাদের জোড়াইটিতেও আমাদের যদি বাইরে থেকে কেউ ডোমেন হোস্টিং নেয় তাদের জন্য এক ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন, স্টুডেন্টরা যদি নেয় তাদের জন্য এক ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন। স্টুডেন্টদের জন্য আমাদের নিউ চার্জ যেটা, রিনিউ চার্জ সেম রাখা হয় শুধুমাত্র স্টুডেন্টদের জন্য। বাইরে হইলে এটা আমরা ফিক্স করে দেই না, কারণ পরবর্তী বছর খরচ, তারপর বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করে আমরা এই প্রাইসটা কিন্তু অনেকখানি বাড়াই। রিনিউর ক্ষেত্রে শুধুমাত্র বলতেছি, হ্যাঁ। বাট স্টুডেন্টদের জন্য এটা সেম রাখা হয় যাতে স্টুডেন্টরা কমফোর্টেবলি এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারে, রিল্যাক্স থাকতে পারে, যাতে তার বিপদে পড়তে না হয়। কারণ আপনারা কি এখানে আমি একদম ওপেন হিসাব দেখাই দিলাম। ঠিক আছে, $1 $2 আপনাকে ডোমেইন দিতে পারে, বাট এটা গ্লোবাল ডোমেইনের প্রাইসই আপনার এখানে যেখানে প্রায় $12, সেখানে আপনাকে $1-2 ডোমেইন দেওয়া ইম্পসিবল। এটা বিজনেস করার জন্য তারা করতেছে। ঠিক আছে, ইভেন বড় বড় অনেক কোম্পানি আছে, যেমন দেখবেন হচ্ছে নেমচিপ হোস্টিং এরও দেখবেন $1-2 প্রথম বছর আপনাকে ডোমেইন দিবে, পরবর্তী বছর এটা ডোমেইনের রিনিউ চার্জ কত হবে জানেন? কারো আইডিয়া আছে নিচে নিচে সব জায়গা থেকে? যেমন এইটা দেখেন, ডট স্পেস একটা ডোমেইন $1 $20 দেখাচ্ছে, রাইট? অ্যামাউন্ট। এটা রিনিউ কত হবে জানেন? না ভাইয়া, দেখেছি তো এটা 29 $30 অগস্টে প্লাস রিনিউ হবে, $30 প্লাস। তাহলে অনেক হয়ে তিরিশ যাবে। টাকা এক্স্যাক্টলি। এবং এটা লিখে রাখতে পারেন 100% $30 প্লাস হবে। ঠিক আছে, আমি নিজের অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখাইতে পারবো। আমার অনেক স্টুডেন্ট আছে যে এই কারণে নিছে যে তারা এটা করবে, পরবর্তীতে দেখা যাচ্ছে যে এইটা তার 5 গুণ বেশি প্রাইস দিয়ে নিতে হচ্ছে। যেমন কিছু ডোমেইন এক্সটেনশন আছে এই বছর $4 নিবে, মাত্র $4, বাট রিনিউর সময় নিবে হচ্ছে $79। ভাস্ট পরিমাণ ডলার নিচ্ছে তো স্যার। হ্যাঁ, এটা ইভেন এই যে আমি যেটা বললাম যে আমার নিজের অ্যাকাউন্টেরই এটা, এখন তাকে যখন এইটা যখন রিনিউ করতে গেছে, এখন না না পারতেছে সে এই জিনিসটা ফেলে দিতে, ডোমেইনটা না পারতেছে, এখন সে এই জিনিসটা রিনিউ করতেছে। এটা এখন রিনিউ করতে যায়, বাংলাদেশি ডলারের হিসাব করে যদি রিনিউ করতে যায়, তার জন্য কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাবে। ঠিক আছে, প্রায় দশ তা হাজার দেখা টাকা যাচ্ছে এক ডোমেইনেই যাচ্ছে। ক্লায়েন্টের কাছে পরিচিত হইলাম, পরের বছরে লস খাইলাম। হ্যাঁ, সো এইটাই হচ্ছে ব্যাপার। এখন পরে আবার নতুন করে তাকে আবার কি করতে হবে, ওই ডোমেইন হোস্টিং রেডি করতে হবে, সাইট রেডি করতে হবে, র্যাঙ্কে আনতে হবে, আবার অনেক সময় নিয়ে, সেটা হিউজ লস। এই জিনিসগুলা তো আসলে অহেতুক সময় নষ্ট, তাই না? আপনি একটা প্রজেক্টে এর থেকে অনেক ভালো করতে পারবেন এগুলাতে মাথা না খাটাইয়া। তো উচিত প্রথম থেকেই ভালো ডিসিশন নেওয়া। এখন একটু কষ্ট হইলেও ওইভাবেই নেওয়া। যেমন আমি 2,000 টাকায় পাবো, আরেক জায়গা থেকে হয়তো বা আমি 3,000 টাকায় পাবো, বাট 3,000 টাকারটা আমাকে এনশিওর করতেছে রিনিউ চার্জ সেম রাখবে, উইসাইট সিকিউরিটি প্রোভাইড করবে। আমার এই দুইটার মধ্যে 1,000 টাকা বেশি হইলেও আমার অবশ্যই পরবর্তী যে অপশনটা, যেটা রিনিউ চার্জ সেম, ওইটাতে যাওয়া উচিত। এটা সব সময়, শুধুমাত্র আপনার ডোমেনের ক্ষেত্রে না, ক্লায়েন্টের ডোমেন হোস্টিং নেওয়ার ক্ষেত্রেও। ইভেন আমি কিছুদিন আগে ক্লায়েন্টের এমন একটা ডোমেন হোস্টিংও নিয়েছি যে ক্লায়েন্ট প্রথম বছর নিয়েছিল $9 ডোমেন হোস্টিং সবকিছু মিলে, পরবর্তী বছর রিনিউর জন্য ডোমেন হোস্টিং সবকিছু মিলে $26, ঠিক আছে, বাট ডোমেনটা দেখাচ্ছে নট সিকিউর। এখন এই ডোমেন কি ক্লায়েন্ট ইউজ করবে, আপনার কি মনে হয় সে সিকিউর করতে চাইবে না ব্যাপারটা, যেটা এখানে দেখাচ্ছে? অবশ্যই। এই জি স্যার। সিকিউরিটির এটাকে বলে এসএসএল। এসএসএলটার প্রাইস দেখাচ্ছে $71। এখন আপনি চিন্তা করেন, অনেক অনেক। এটা একটা হিউজ ব্যাপার না? হয়তো হ্যাঁ ক্লায়েন্ট জি এটা করে অবশ্যই ফেলছে, অবশ্যই। বাট ক্লায়েন্ট এত কিছু চিন্তাও করে না, তার এখন বিজনেস দাঁড়ায় গেছে, তার ডোমেনটা লাগবেই। সে আরেক জায়গা থেকে এখন এসএসএল টেসএসএল এনক্রিপশন করা তারাও অ্যালাউ করতেছে না। এবং এটা আবার ডোমেনটা ট্রান্সফারও করতে দিবে না। ডোমেনটা ট্রান্সফার করতে গেলেও একটা চার্জ আছে, এই চার্জটাও অনেক বড়, এই চার্জ দিয়ে তাকে ট্রান্সফার করতে হবে, এবং সব দিক থেকে সে আটকায় গেল। আপনার কি মনে হয় পরবর্তী বছর এই ক্লায়েন্টকে ছেড়ে দিবে? তারা অলরেডি কি হয়েছে, একটা সোনার ডিম দেওয়া হাঁস পেয়ে গেছে। হাঁস হয়ে গেছে। এখন ওই কাছ থেকে পরবর্তী বছর আরো অনেক বেশি নিবে।
ঠিক আছে? এইটা একটা তার ডার্ক কাছ থেকে নিতেই থাকবে। এটা একটা ডার্ক সাইড, বাট এইটার মধ্যে বেশিরভাগ মানুষই আছে। আমার অনেক ক্লায়েন্ট আছে এখন হিউজ পরিমাণে চার্জ করতেছে। তারা এখন সেটা তার গায়ে লাগে না। মান্থলি তার বিজনেস থেকে তার হয়তো 15,000 20,000 ডলার আসতেছে। এখন সে ওইখান থেকে যদি 100 200 ডলার করেও সে যদি দেয়, 200 300 ডলার ধরেন দিল বাৎসরিক, তার কিন্তু গায়ে লাগতেছে না। বাট আপনার একটা সময় এই জিনিসটা গায়ে লাগবে, যখন বাংলাদেশি টাকা কনভার্ট করে আপনি পেমেন্ট করতে যাবেন। তো অবশ্যই জি শুরু ভাই, থেকে আপনাকে এই আমাদের ডিসাইডটা জন্য। করতে হবে হ্যাঁ। যে আপনি কোথা থেকে নিচ্ছেন। স্ট্যাবল জায়গা থেকে নেন, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার, যারা হচ্ছে সেম চার্জ আপনাকে চার্জ করবে। এখন এটা গেল হচ্ছে রিনিউর ব্যাপারটা। এরপর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ট্রান্সফার। হইতে পারে ইন দি ফিউচার আপনাকে হইতে পারে কোনো কারণে ডোমেন হোস্টিংটা ট্রান্সফার করে অন্য কোথাও নিয়ে যেতে হবে। এখন আপনাকে ট্রান্সফারটা অ্যালাউ করে কিনা, এন্ড এটার কস্টিংটা কত। বেস্ট হয় যদি ফ্রি অফ কস্ট ট্রান্সফার করতে দেয়। অনেক প্রোভাইডারের কাছে ওই লাইসেন্সটা আসে, তারা ট্রান্সফার করতে দিলে তাদের কোনো খরচ হয় না, এবং আপনাকেও তারা ফ্রি অফ কস্ট ট্রান্সফার করতে দেয়। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার, এটা এনশিওর করে নেবেন, এটা ক্লিয়ার করে নেবেন ট্রান্সফার করার সময় আপনাকে এক্সট্রা কোনো চার্জ দিতে হবে কিনা। যদি চার্জ দিতে হয়, এই চার্জটা ভালো অ্যামাউন্টের একটা চার্জ। তো ট্রাই করবেন এই জিনিসটা ইগনোর করার, যারা চার্জ নেয় এই জায়গা থেকে আপনি না নেওয়াটাই আপনার জন্য ভালো হবে। অ্যান্ড আরেকটা ব্যাপারও বলে দেই, জোড়াইটিটা কোডমেনবিট একদম নিজস্ব একটা আহ, প্রতিষ্ঠান। হ্যাঁ, একই প্রতিষ্ঠান ধরতে গেলে। এটা স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টরা চাইলে এখান থেকে নিতে পারে। আমরা কাউকে এই জিনিসটা বলে দেই না যে এখান থেকেই নেন, বা কম্পালসারি কিছু না, আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন। কি কি বিষয় দেখতে হবে এটা আমি আজকে এনশিওর করে দিব। স্টুডেন্টদের জন্য রিনিউ চার্জ সেম থাকবে, ট্রান্সফারটা ফ্রি থাকবে এনি টাইম। ঠিক আছে? আর আপনাদেরকে ফ্রিতে হুইসাইড সিকিউরিটি দিয়ে দেওয়া হবে। ব্যাপারগুলো ক্লিয়ার? কস্টিং কস্টিং কত পড়বে হ্যাঁ বললেন? হ্যাঁ, আমি আসতেছি, এই ব্যাপারগুলোতে আসতেছি আর। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার থাকেন। এন্ড এই জিনিসগুলো যেখানেই পান সেখান থেকেই নিতে পারেন, আমাদের এই জিনিস নিয়ে কোনো আপত্তি নাই। এটা আপনার একটা অ্যাসেট, আপনি যে কোনো জায়গা থেকেই নিতে পারেন, বাট 100% মেক শিওর করতে হবে যে এই জিনিসটা প্রপার আপনাকে সার্ভিস দিচ্ছে। না হলে এই জিনিসটা আপনার কাজের ইফেক্ট পড়বে, আপনার কেরিয়ারে ইফেক্ট পড়বে। কারণ যেহেতু ওয়েবের সেক্টর সিলেক্ট করছেন, ওয়েবের যে এই জিনিসটা খুব কেয়ারফুলি চুজ করতে হবে আপনাকে। তো এই ঝামেলা, এই রিস্কের জন্যই আমরা নিজেদেরই সার্ভার নেওয়া, না হলে আমাদের সার্ভার নেওয়াটা আসলে কোনো দরকার ছিল না, একটা সময় ছিল না। বাট তখন অনেক ধরনের ইস্যু ফেস করছি, এক এক স্টুডেন্ট এক এক জায়গা থেকে নিচ্ছে। এমন এক জায়গা থেকে ডোমেন হোস্টিং নিচ্ছে খুবই ভালো, জাস্ট প্রিমিয়াম থিম প্লাগইন ইনস্টল হয় না। এখন তাদের কাছে সাপোর্টে গেলে তারা বলতেছে আমরা তো ওয়ার্ডপ্রেস রিলেটেড সাপোর্ট দেই না। সি প্যানেলে কোনো সমস্যা হইলে বলেন, হোস্টিং এ কোনো সমস্যা হইলে বলেন। কারণ তারা ওয়ার্ডপ্রেস জানবে না, এটাই স্বাভাবিক, তাই না? আচ্ছা, এখন আমাদের দেখতে হবে আর কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। এটা গেল ডোমেনের ব্যাপারটা। নিজস্বদের কাছ থেকে নেওয়া বলে, হ্যাঁ। তারপর ডিসাইড করতে পারেন আপনারা, আমাদের এখান থেকে ধরাবাঁধা কোনো নিয়ম নেই, বা এটা আপনাদের এন্ড থেকে, যেটা বললাম স্টুডেন্টদের এন্ড থেকে কোনো বিজনেস বা রিলেটেড কোনো কিছুই এইখান থেকে করা হয় না, অ্যাটলিস্ট ডোমেন হোস্টিং থেকে। আমাদের ডোমেন হোস্টিং এর স্যার ডোমেনটা পারচেস করার সময় চেক আউটটা করবো কোত্থেকে? সব কিছুই দেখাবো, প্রাইস দেখাবো, কি কি বিষয় মাথায় রাখতে হবে, কি কি বিষয় দেখতে হবে, সবই দেখাচ্ছি এখন, ঠিক আছে? আচ্ছা, দেখেন, ডোমেনের সর্বপ্রথম যেই জিনিসটা ডোমেন হোস্টিং আপনাকে মাথায় রাখতে হবে, প্যাকেজ হিসেবে নেন। আপনি যদি আলাদা এক জায়গা থেকে ডোমেইন নেন, ধরেন ডোমেইন এক জায়গায় সস্তায় পাইছেন, হোস্টিং এক জায়গায় সস্তায় পাইছেন। এখন আপনি কাজ করতেছেন খুব ভালো, আপনার টাকাও সেভ হয়েছে অনেকখানি। ধরেন একটা সাইডে প্রবলেম হইলো, এখন আপনি কোন প্রোভাইডারের কাছে যাবেন? ডোমেন প্রোভাইডারের কাছে গিয়ে বলবেন নাকি হোস্টিং প্রোভাইডারের কাছে গিয়ে বলবেন, বলেন তো? হোস্টিং প্রোভাইডারের কাছে যাব। হোস্টিং প্রোভাইডারের কাছে, হোস্টিং প্রোভাইডার কাছে গেলেন, সে 24 আওয়ার্স পরে আপনাকে হয়তো বা এই জিনিসটা, পুরো জিনিসটা ইনভেস্টিগেশন করে আপনাকে জানাবে। সে বলবে যে না, আমাদের হোস্টিং এ তো কোনো প্রবলেম নাই, চেক করে দেখলাম আপনার ডোমেনটা দেখা যাচ্ছে এক্সটার্নাল, আপনি একটু ডোমেন প্রোভাইডারের কাছে কথা বলেন, আপনার ডোমেনে হয়তো সমস্যা আছে। এখন তাহলে কি করবেন? ডোমেন প্রোভাইডারের কাছে যাবেন, এই তো। এখন ডোমেন প্রোভাইডারের কাছে গেলেন, ডোমেন প্রোভাইডার আরো 24 আওয়ার্স পরে আপনাকে রেসপন্স করলো আপনার ডোমেনে কোনো প্রবলেম নাই, এটা হোস্টিং থেকে প্রবলেম হচ্ছে। এখন কোথায় যাবেন? বিষয়টা বুঝাইতে পারছি? জি হ্যাঁ জি। এটা একটা উভয় সংকট না? এখন জি এই জি। ঝামেলায় আমার তো পড়ার দরকার নাই, দরকার আছে? একদমই দরকার নেই। না না। তো আমি কি করব? একটা প্রোভাইডারের কাছ থেকেই প্যাকেজ নিয়ে নিব। তাহলে কি হবে, সমস্যা হইলে দাদা অবশ্যই আমাকে এটা সমাধান করে দিবে। আচ্ছা, এইখানে যা দেখতে পাচ্ছি সবই প্যাকেজ, এই রকমের প্যাকেজ থাকবে আপনাদের। আচ্ছা, এখন
প্রথম কথা হচ্ছে স্টোরেজ, কতটুকু স্টোরেজ লাগবে আমাদের। যেহেতু আমরা কাজ করার জন্য নিচ্ছি, এমন তো না যে একটা ওয়েবসাইট করব, জাস্ট একটা ওয়েবসাইট রান করবে ওইটার উপরে কাজ করব। সেক্ষেত্রে আমরা রেকমেন্ড করি একটু বেশি নেওয়ার জন্য, যাতে আপনার পোর্টফোলিও সাজিয়ে পারেন। ক্লায়েন্ট কখনো যদি সাইট করতে দেয় সেটা করতে পারেন, এই ধরনের একটু স্পেস থাকে, আপনার একটা পোর্টফোলিও সাইট রান থাকে সেটা। তো আমরা একটু রেকমেন্ডেড করি একটু বেশি নেওয়ার জন্য। বাট আপনি যদি 1 জিবি নেন সেক্ষেত্রেও কাজ করতে পারবেন, ছোট ছোট সাইট হইলে বা মাঝারি সাইট হলে 2টা সাইট করতে পারবেন, ছোট সাইট হলে হয়তো 3টা পর্যন্ত সাইট আপনি করতে পারবেন 1 জিবিতে। সো অন 2 জিবি, 2 জিবিতেও সেম সেম, আপনি হয়তো বা এখানে 4টা থেকে 6টা সাইট করতে পারবেন। বাট আমাদের তো আরো অনেক বেশি সাইট করা লাগবে, তাই না? সেক্ষেত্রে আমরা 4-5 জিবি এরকম একটা প্ল্যান রাখতে পারি। বাট ছোট প্যাকেজগুলো 1-2 জিবিতেও কাজ হবে না, বিষয়টা এরকম না। আপনাকে হইতে পারে 2টা অ্যাসাইনমেন্ট করলেন, 3 নাম্বার অ্যাসাইনমেন্ট করতেছেন, আর 4 নাম্বার অ্যাসাইনমেন্ট যখন করতে যাবেন, আপনার যদি স্টোরেজ শেষ হয়ে যায়, ওই যে প্রথম যে অ্যাসাইনমেন্টটা জমা দিয়েছিলেন ওটা মার্কস পেয়ে যাবেন যখন, তখন ওটা রিমুভ করে ডিলিট করে দেন আপনি আরেকটা অ্যাসাইনমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার কি হলো, পোর্টফোলিওগুলো জমা হইলো না, এটা একটা ফ্যাক্ট। বাকি যদি পোর্টফোলিওগুলো জমা করতে চান, প্রপারলি প্র্যাকটিস করতে চান এন্ড ক্লায়েন্টের কাজও করতে চান, সেক্ষেত্রে হয়তো বা একটু বিগ স্টোরেজে যাওয়া ভালো। নেক্সট হচ্ছে এসএসএল ইনস্টল, ওই যে একটু আগে বললাম নট সিকিউরের যে ব্যাপারটা। তো নট সিকিউর যদি দেখায়, আপনাকে অবশ্যই এসএসএল ইনস্টল থাকা লাগবে, তাহলে আপনাকে এরকম ব্রাউজার থেকে সিকিউর দেখাবে। সিকিউরিটি প্রোভাইড করে এসএসএল। এটা একটা পেইড সার্ভিস, সিকিউরিটিটা পেইড সার্ভিসটা অন্য জায়গা থেকে কিনে আপনি হোস্টিং অ্যাড করতে পারেন, বাট ওই যে একই ঝামেলা। কখনো ঝামেলা হইলে হোস্টিং প্রোভাইডার বলবে এসএসএল এর সমস্যা, এসএসএল বলবে হোস্টিং প্রোভাইডারের সমস্যা। এই জন্য আপনার ইনক্লুডেড প্যাকেজের মধ্যে নেওয়া ভালো। যদি এক্সট্রা প্রাইজও লাগে সেক্ষেত্রেও অ্যাড করে নেওয়া ভালো, $2 থেকে $3 প্রাইস হয় এক্সট্রা এসএসএল এর। বাট কিছু কিছু প্রোভাইডারের কাছে একবারে ফুল এসএসএল আনলিমিটেড অ্যাক্সেস থাকে বা তাদের নেওয়া থাকে ইয়ারলি, তো তারা আপনাকে ফ্রিতেই দিয়ে দিতে পারে, যেমন আপনারা এই প্যাকেজগুলোর সাথে ফ্রিতে এসএসএল পেয়ে যাচ্ছেন। এরপরে free.com ডোমেন, যেটা আগে বললাম, একই প্যাকেজের ভিতরে হইলে আপনার জন্য ভালো। সেই প্যাকেজের ভিতরে একটা .com ডোমেন পেয়ে যাচ্ছেন, and আমাদের জন্য একটা ডোমেনই যথেষ্ট। নেক্সট, আনলিমিটেড ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ মানে হচ্ছে কি পরিমাণ মানুষ আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। আপনার যত বেশি মানুষ আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, আপনার সার্ভার থেকে ওই পরিমাণ রিসোর্স খরচ হবে। এখন এই রিসোর্সের লিমিটটাকেই ব্যান্ডউইথ বলে। তো ব্যান্ডউইথ সহজ হিসাব ধরেন যে আপনার ওয়েবসাইটে একটা লিমিট আছে, মান্থলি 1,000, 2,000, 5,000 ভিজিটর ভিজিট করতে পারবে। এই ক্ষেত্রে আপনি জানেন না যে আপনার ক্লায়েন্ট ওয়েবসাইটে কি পরিমাণ মানুষ ভিজিট করবে। এই জন্য আপনার উচিত একটু বেশি ব্যান্ডউইথ প্রোভাইড করতেছে এরকম জায়গা থেকে নেওয়া। যদি ধরেন অ্যাটলিস্ট 20 জিবি 30 জিবি দিচ্ছে এরকম জায়গা থেকে নেওয়া। আর যদি আনলিমিটেড হয় তাহলে তো কথাই নেই, হয়তো বা আপনার ইনিশিয়াল স্টেজে 20 জিবি দেওয়া থাকবে মান্থলি। যদি এটা ফুলফিল হয়ে যায়, যেমন 25 তারিখে আপনার ব্যান্ডউইথ শেষ হয়ে গেছে, তাহলে কি হবে, তারা 25 তারিখে উইদাউট এনি চার্জ আপনাকে এটা হয়তো 50 জিবি করে দিবে, 100 জিবি করে দিবে। অ্যান্ড নেক্সট মান্থের 1 তারিখে গিয়ে এটা আবার জিরো থেকে কাউন্ট হয়, আবার ফুল পেয়ে যাবেন ব্যান্ডউইথ। ওকে, আনলিমিটেড ডাটাবেস। আচ্ছা, ডেটাবেজের যে ব্যাপারটা দেখেন, একটা ডেটাবেজে একটা ওয়েবসাইট হয়। আপনি যদি ডেটাবেস 5টা থাকে, তাহলে আপনি কি করতে পারবেন, 5টা ওয়েবসাইট করতে পারবেন। এখন আপনি একটা ডোমেন হোস্টিং কিনলেন, ধরে নেন 3,000 টাকায় 10 জিবি হোস্টিং একটা ডোমেন পাইছেন, সবকিছুই ঠিকঠাক। যখন কাজ করতে গেছেন, কাজ করতে গিয়ে দেখলেন সবই ঠিক আছে, ডোমেইন দিছে, হোস্টিং দিছে, 10 জিবি সব ঠিকঠাক, এসএসএলও পাইছি। কাজের নিচে একটু লেখা আছে ডাটাবেস 3টা। 10 জিবি ওয়েবসাইটে কতগুলা সাইট করতে পারবেন বলেন? 10 জিবি স্টোরেজে বা হোস্টিং এ কতগুলা সাইট? মিনিমাম 30, ছোট ছোট হইলে 30টার মতো। 30টা। ওকে, 25-30টা করতে পারবো নাকি? এখন ছোট ছোট হইলে 25-30টার মতো পারবেন। 25-30টা ছোট ছোট সাইট হলে করতে পারবো। ধরে নিলাম স্ট্যান্ডার্ড সাইজ 20টা বা 25টাই ধরে নিলাম। এখন ওই যে ডাটাবেস যে 3টা, আপনার স্টোরেজে চিন্তা করে বলতেছেন 25টা, আসলে ডাটাবেস 3টার কারণে আপনি যত ছোট সাইডই করেন, আপনি 3টার বেশি সাইট করতে পারবেন না। একটা ঝামেলা না তাহলে? এইটা একটা কমন একটা ব্যাপার যেখানে স্টুডেন্ট আটকায় যায়। তারা ঠিকই স্যার দেখে যে অনেক এটা আমি স্টোরেজ, বুঝবো কিভাবে? এটা তাদের প্যাকেজে হয় উল্লেখ করা থাকবে, নাহলে তাদেরকে সরাসরি তাদের সাথে কথা বলে নিতে হবে। যেমন আমাদের প্যাকেজে সরাসরি উল্লেখ করাই আছে। তো যদি উল্লেখ করা না থাকে, তাহলে বুঝবেন ঝামেলা আছে, তাদের সাথে সরাসরি কথা বলে নিতে হবে কয়টা ডাটাবেস। অ্যাটলিস্ট 10টা থেকে 20টা ডাটাবেস থাকে এরকম আপনাকে নিতে হবে। সবাই তো আনলিমিটেড দিবে না, ঠিক আছে?
এই হচ্ছে ব্যাপার। সো ডাটাবেস যে কটা থাকবে সর্বোচ্চ ওই কটা ওয়েবসাইটই করতে পারবেন, এর বেশি ওয়েবসাইট করতে পারবেন না। যদি করতে চান তাহলে একটা ওয়েবসাইট ডিলিট করে একটা ওয়েবসাইট করতে হবে। এটাই ডাটাবেস, যেখানে সবকিছু থাকে ব্যাক এন্ডের ইনফরমেশন, লগ ইন ইনফো। আপনি যে লগ ইন করবেন এটা ভেরিফাই করে দেখবে কিভাবে আপনার পাসওয়ার্ড ঠিক আছে কিনা। এটা ডাটাবেস। সো একটা স্যার দুই ওয়েবসাইটে জিবিতে একটা ডেটাবেস ডাটাবেস। কতটুকু থাকে? হুম হুম। স্যার 2 জিবিতে ডেটাবেস কতটুকু থাকে? কতটুকু না, তো আসলে ডেটাবেস কয়টা থাকে এটা হচ্ছে ফ্যাক্ট। তো দুই জি জিবিতে স্যার, জি স্যার, যদি ওইটা একটু। আপনার দুইটা ডেটাবেস থাকে, তাহলে 2 জিবি স্টোরেজে আপনার যেখানে 5টা থেকে 6টা ওয়েবসাইট করার কথা, দুইটা ডেটাবেস থাকে, আপনি দুইটা ওয়েবসাইটই করতে পারবেন, বাকি স্টোরেজ আপনার পড়ে থাকবে। ঠিক আছে, এখন আপনি চিন্তা করেন তাহলে তাহলে ডেটাবেস কম হইলে লাভ কি এত বেশি স্টোরেজ নিয়ে? কারো কারো লাভ আছে, ধরেন দারাজ.কম ওয়েবসাইটে হয়তো বা 500 জিবি আপনার, এখন তার একটা ডেটাবেস হইলেই এনাফ। ঠিক আছে, আমাদের জন্য কি জি তাই? স্যার। জি না স্যার, আমরা তো প্র্যাকটিস করব। প্র্যাকটিস করবো, আমাদের প্রচুর লাগবে তাই না? ইভেন ক্লায়েন্টের সাইড করা জি লাগবে, স্যার। নিজের সাইড করবো, প্র্যাকটিস করবো, এই জন্য আমাদের ডাটাবেস অনেক বেশি লাগবে। নেক্সট, আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট। এটা হচ্ছে ওয়েব মেল, info@joraid.com, admin@codeman, এই টাইপের যে ইমেল হয়, এই ইমেলগুলা। সো এই ইমেলগুলো আপনাদের অত বেশি লাগবে না, একটা দুইটা হইলেই হবে। তারপরে আমাদের অপশন আছে দেখে আমরা আনলিমিটেড দিয়ে দিছি। ইন ফিউচার হয়তো বা আপনাদের এটা লাগতে পারে, এখন আপাতত আপনাদের এটা লাগবে না একদমই। আনলিমিটেড সাবডোমেইনস। সাবডোমেনটা দেখেন এটা একটু বুঝেন। joraid.com এ অলরেডি একটা ওয়েবসাইট আছে, রাইট? এখন এই হোস্টিংটা তো ফুল হয় নাই, ধরে নেন এই হোস্টিংটা 5 জিবি। এখন এই হোস্টিংটা হয়তোবা আমি এখানে এই যে জোরাইড ওয়েবসাইটটা করছি হয়তো 500 MB, আমার বাকি আরো স্টোরেজ পুরোটাই খালি আছে। এখন এই যে স্টোরেজটা যে খালি আছে, এই স্টোরেজটা ইউজ করবো কিভাবে? আমাকে আরো ওয়েবসাইট করতে হবে। এখন আরো ওয়েবসাইট কোথায় করব? আমার ডোমেইন লাগবে না আরো? আর প্রতিবার কি নতুন নতুন ডোমেইন কিনে করা সম্ভব? হিউজ একটা জি কষ্ট। না স্যার। আমরা কি করতে পারি? সাব ডোমেইন ক্রিয়েট করতে পারি। কিভাবে? ডট মেইন ডোমেইনে joraid.com রাখবো সেম না। থাকবে, এটা সেম থাকবে, এটা আপনার মূল ডোমেন যেটা কিনছেন ওইটাই থাকবে। এইখানে আপনি আগে কিছু একটা অ্যাড করে ডট দিয়ে সাবডোমেন বানাই ফেলতে পারেন। এটা আরো অন্য কিছু হইতে পারে, হইতে পারে অ্যাসাইনমেন্ট, হইতে পারে 1 2 3। ভাইয়া বিষয়টা বুঝলাম না। আচ্ছা, এইটা একটা ডোমেন না, যেটার সাইট এখানে দেখতে পাচ্ছেন? জি এটা ভাইয়া, জি। domain। আর এই ডোমেনে কি আরেকটা সাইট করতে পারবেন? না। এই ডোমেনটাকে সাব ডোমেন বানায় আরেকটা সাইট করতে পারবেন। সেটা কিভাবে? এই যে এরকম। কিভাবে? ওকে ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। এই জায়গায় যে কোনো কিছু দিতে পারেন আপনি এইটুকুতে, বাট এটা সেম থাকবে। এটাকে জি বলে জি ভাই, বুঝতে ডোমেইনের পারছি। সাবডোমেইন। ঠিক আছে, যেমন আপনি দেখেন জিমেইলে যদি যান, জিমেলটা কি? জিমেলটা গুগলের একটা সার্ভিস না? দেখেন তো, এটা কি স্যার, google.com সাবডোমেইন না? জি ভাইয়া। দেখছেন? স্যার জিমেলের কি ওইটার কি ডুপ্লিকেট স্যার ডোমেলেরই? এটার সাবডোমেইন, google.com এর সাবডোমেইন এটা। জি স্যার, জি স্যার। সো গুগলের এটা আলাদা করে কিনতে হয় নাই, তার জাস্ট সাবডোমেইন ক্রিয়েট করছে। সো এরকম সাবডোমেন আমাদের কতগুলো লাগবে? আমাদের তো অনেক সাবডোমেন লাগবে, আমরা প্র্যাকটিস করব। তো অ্যাটলিস্ট আমাদের যাতে 20টা সাবডোমেন থাকে এরকম যাতে আমরা দেখে নেই, অথবা অনেক জায়গাতে একটা দুইটা দেওয়া থাকে, এগুলো আপনি কেয়ারফুল থাকবেন। এই প্রত্যেকটা ব্যাপারই আপনি যদি দেখা যায় আপনাকে কমায় দেয়, আপনার হিউজ প্রাইস হচ্ছে ডিফারেন্স হইতে পারে, কম হইতে পারে প্রাইস, আপনি মনে করবেন যে আসলে তো প্রাইস অনেক কম, কিন্তু আপনার এই প্রত্যেকটা জিনিসই আপনার জন্য ইম্পর্টেন্ট। আপনি একটা মিস করলেই দেখা যাবে যে এই যে খাজনার থেকে বাজনা বেশি, আপনি লসে পড়ে যাবেন এটা। সো এগুলা অবশ্যই অবশ্যই আপনাকে এনশিওর করে নিতে হবে। তারপরে হচ্ছে অ্যাডন ডোমেন। অ্যাডন ডোমেন ওই যে বললাম বারবার ডোমেন কিনে কিনে অ্যাড করা, এখন এটা তো আপনাদের আপাতত দরকার নাই, সো এটা আপাতত স্কিপ করতে পারেন। ইন ফিউচার আপনার হয়তো লাগতে পারে, বাট আপাতত আপনার দরকার নেই, যে স্কিপ ইট। সাবডোমেনটা মাথায় রাখেন, সাবডোমেনটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য। ফ্রি সিপ্যানেল কন্ট্রোল প্যানেল, এইটাও একটু ইম্পর্টেন্ট ব্যাপার। সেটা হচ্ছে আপনি যে হচ্ছে গ্লোবালি কোনো একটা অ্যাপ অ্যাক্সেস করবে, কোনো একটা কিছু ইউজ করবে, তার জন্য কোন অপারেটিং সিস্টেমটা আপনারা সবসময় রেকমেন্ড করবেন? সেটা অবশ্যই উইন্ডোজ, তাই না? নতুন একজন যদি কাজ শেখে বা কিছু করে, কেন? কারণ এটাতে সফটওয়্যার অ্যাভেলেবেল, ইউজার ফ্রেন্ডলি, কোনো কিছু তাড়াতাড়ি এটাতে অ্যাভেলেবেল, কিছু চাইলে এটাতে পাওয়া যায় খুব সহজে, এই ধরনের যে ব্যাপারটা। এই ক্ষেত্রে একদম অনন্য হচ্ছে সি প্যানেল। সি প্যানেলে মোটামুটি ধরতে গেলে এই বিষয়ে একদম কিং। যা চান আপনি ওয়েব হোস্টিং এর জগতে, অটো ইনস্টলার, সিকিউরিটি,
স্ক্যানার, ব্যাকআপ যা চান সবকিছুই আপনি কন্ট্রোল প্যানেলে, সি প্যানেলে পেয়ে যাবেন। কিছু কিছু জায়গাতে চিপ কন্ট্রোল প্যানেল প্রোভাইড করে টাকা বাঁচানোর জন্য, সেটা হচ্ছে এইচ প্যানেল আছে, ডিরেক্ট অ্যাডমিন আছে, এই ধরনের বিভিন্ন ধরনের প্যানেল হয়, ঠিক আছে, যেটা একটু সস্তা তুলনামূলক। আর সি প্যানেলটা একটু এক্সপেন্সিভ হলেও আপনাকে এনাফ পরিমাণ সার্ভিস প্রোভাইড করে সি প্যানেল। সো সি প্যানেল একটা কন্ট্রোল প্যানেল অপারেটিং সিস্টেমের মতন, এইটা আপনাকে দিচ্ছে কিনা এটাও একটু কনফার্ম করে নেবেন, আমাদের সি প্যানেলই দরকার হবে। লাইট স্পিড ওয়েব সার্ভার, এটা হচ্ছে এসএসডি সম্পর্কে আইডিয়া আছে? এইচডিডি থেকে এসএসডি তে মুভ করছেন কে কে? হার্ড ডিস্ক থেকে জি এসএসডি জি লাগাইছেন জি এরকম আছে? স্পিডের পার্থক্য জি। কেমন? না স্পিডের ভাই, পার্থক্য অনেক। এসএসডি তো লাগাই নাই। হার্ড ডিস্কে মোটামুটি কয়েক মেগাবাইট পর্যন্ত ডাটা ট্রান্সফার হয়, কিন্তু এসএসডি তে সেটা কনভার্ট হয়ে গিগাহার্টসে চলে গেছে। গিগা চিন্তা করা যায় কত গুণ বেশি। সো এই যারা এখনো মুভ করেন নাই তাদের জন্য হাইলি রেকমেন্ডেড, পিছির কনফিগারেশন বাড়াইতে হবে না, আপনি জাস্ট এসএসডি লাগাই নেন এইচডিডি খুলে, আপনি আকাশ পাতাল পার্থক্য দেখতে পারবেন। এইটাই ব্যাপার। সো আপনার একটা 1000 জিবির একটা যদি হার্ড ডিস্ক আপনি ইউজ করেন, এই 1000 জিবির হার্ড ডিস্কের টাকা দিয়ে আপনি 120 জিবি এসএসডিও পাবেন না হয়তো। ঠিক আছে, একটা এসএসডি আপনি লাগাইতে গেলে হয়তো 256 জিবি এসএসডি এখন কত টাকায় পাওয়া যায় মনে হয়, 4-5 হাজার টাকায় পাওয়া যায় নাকি, নাকি আরো কমই মনে হয় পাওয়া যায়? জি স্যার, ওই 3000 3500 টাকা সাড়ে তিন সামথিং। হাজার হইলেই পাওয়া সাড়ে যায়। তিন হাজার টাকায়, বাট 3500 টাকায় ওইদিকে আপনার কি আপনি 2000 জিবি এইচডিডি পাবেন তাই না এখন, বা আরো বেশি হয়তো পাবেন, কারণ এখন 500-700 টাকা হলে 1000 জিবি হার্ড ডিস্ক পাওয়া যায়। সো হার্ড ডিস্ক দিয়ে যদি কেউ আপনাকে হোস্টিং দেয়, ওল্ড টাইপের যে হোস্টিং, এটা কিন্তু খুব সস্তায় দিতে পারবে, সে তো 20-30 জিবি দিয়ে দিতে পারবে আপনাকে। বাট এসএসডি যদি হয়, এসএসডি হয়তো বা আপনাকে এত দিতে পারবে না। বাট তারপরেও আমাদের সিলেক্ট করা উচিত কোনটা, বেশি স্টোরেজ নাকি কোয়ালিটি? এসএসডি কোয়ালিটি। মাস্ট বি, তাই না? কারণ আমাদের কাজগুলো ওইরকমই, না হলে দেখা যাবে তো একটা থিম ইনস্টল করতে গিয়ে আপনার ঘন্টা লেগে যাচ্ছে, এটা হইলে তো আমাদের জন্য হবে না। অলরাইট, তারপর নেক্সট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সাপোর্ট। আমাদের লাগবে সাপোর্ট। কারণ সাপোর্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট কেন, আপনি প্রবলেম হবেই, ডোমেন হোস্টিং নতুন যখন ইউজ করতে যাবেন, এটা এত বেশি ফাংশনালিটি এত কিছু আছে, প্রবলেম হবে, আপনাকে এটার সলিউশন করতে হবে। এন্ড আপনি যদি সলিউশন করতে গিয়ে আপনি শুনেন তারা ওয়ার্ডপ্রেস কি জিনিস জানেই না, তাহলে কিন্তু আপনার কাজের ক্ষেত্রে এটা বিশাল বড় একটা বাধা। ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানে, এই রিলেটেড আপনাকে সাপোর্ট দিতে পারবে, এইরকম জায়গা লাগবে। সো আমাদের এখানে 24/7 সাপোর্টটা পাবেন, বা অন্য কোথাও যদি এরকমের সাপোর্ট আপনাকে প্রোভাইড করে এনশিওর করে, তাহলে অবশ্যই ওইখান থেকেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। এই হচ্ছে মোটামুটি দেখার বিষয় কোথাও থেকে নেওয়ার জন্য। চাইলে জোড়াইটিতে এসে ভেরিফাই করেও দেখতে পারেন। আর যদি চিন্তা করেন এত ঝুট ঝামেলা আমার যাওয়ারই দরকার নেই, কোনটা দিবে কোনটা দিবে না, তাহলে আপনি হয়তো গোল্ডেন বিডি জোড়াইটি থেকেও নিয়ে নিতে পারেন, বাট এটা কারোর জন্য কম্পালসারি কোনো বিষয় না। ঠিক স্যার আছে, এই আর ডোমেন সাপোর্টটা নিব হোস্টিং কোথা সবারই থেকে? লাগবে, যারা আচ্ছা আচ্ছা ভাইয়া। ডোমেন হোস্টিং আমাদের সবারই লাগবে। হ্যাঁ, হ্যালো এই ভাইয়া। এই নেক্সট ক্লাসে যাওয়ার আগে আমাদের ডোমেন হোস্টিংটা রেডি লাগবে। হ্যাঁ বলেন। স্যার আমাদের কোন ডোমেনটা ভাইয়া কয়টা আমি ডোমেন ডেটাবেস পারফেক্ট হবে? হোস্টিংটা যদি এখান থেকে নেই, হুম, তাহলে কি ভালো হয় না? নিতে পারেন, ফুটমেন বিডি। ওইভাবেই সাজানো যাতে আপনাদের জন্য ভালো হয়। তারপরেও অনেকের যদি রেকমেন্ডেশন থাকে অন্য কোথাও থেকে নিতে চায়, আমাদের আসলে না নাই, বা আমরা এখান থেকে ওইটাও বলিও না যে এখান থেকেই নেন এরকম কোনো কিছু। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। অন্তত 90% স্টুডেন্ট এখান থেকেই নেয়, এবং স্টুডেন্টদেরকে ওই রিলেটেড সুযোগ সুবিধা দেওয়া হয় দেখেই নেয় আসলে। ঠিক আছে, এটা আসলে আমার ইম্পর্টেন্ট, এটা ছাড়া আসলে আমাদের জন্য টাফ কন্টিনিউ করা। কারণ দেখা যায় যদি আপনি, এক একজন এক এক ধরনের কমপ্লেন করে, ভাই আমার হোস্টিং এ পেজ থিম উঠতেছে না, কারণ এক একজন যদি এক এক জায়গা থেকে নেয়। আবার কেউ এসে কমপ্লেন করবে, ভাই আমার এইখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল হইতে অনেক সময় নিচ্ছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর প্রপারলি অ্যাক্সেস করতে পারতেছি না, ভাই আমারটা তো সি প্যানেল নাই, আমাকে ডিরেক্ট অ্যাডমিন দিচ্ছে, আমি তো বুঝি না, আপনি ক্লাসে যেভাবে দেখান আমারটা তো ওইরকম না। And প্রত্যেকজনকে যদি আলাদা আলাদা ভাবে ওইরকম শুরু হয়ে যায়, আমরা কিন্তু টপিক কভার করতে পারবো না, আমাদের শুধু সমস্যা সমাধান করতে করতেই কোর্স শেষ হয়ে যাবে। ঠিক আছে, সো এই 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 ব্যাপারগুলো কাজ করে দেখেই আচ্ছা পরবর্তীতে আমাদের ভাইয়া, ফাইনাল নেওয়া। হ্যাঁ, ডোমেন হোস্টিংটা কয় দিনের ভিতরে নেওয়া লাগবে আমাদের? আমরা হাইলি রেকমেন্ডেড করি যে নেক্সট ওয়ার্ডপ্রেসের ক্লাসের আগেই নিয়ে নেওয়া। মানে নেক্সট বুধবারের আগেই, তাই না? হুম হুম হুম। আচ্ছা, সো এইখানে আমরা ওকে। কিছু প্যাকেজ দেখলাম, রাইট? এগুলো হচ্ছে রেগুলার যে প্যাকেজগুলো, এখান থেকে চুজ করতে পারেন। এইখানে আমাদের আমি জন্য কোডবান বিডি স্টুডেন্ট নামে একটা আমার বাটন আছে,
এখানে আপনাদের জন্য অলওয়েজ কিছু না কিছু ডিসকাউন্ট থাকে। তো আমরা ট্রাই করি দেখি এখানে কি আছে আমাদের জন্য। আহ এগুলো সম্ভবত প্রাইস সেমই আছে। আচ্ছা, 5 জিবি শুধু প্যাকেজের মধ্যে শুধু আমরা একটা ডেডিকেটেডটা ডিসকাউন্ট একটু পাচ্ছি, কম রাইট? আছে, শুধু হুম। ডেডিকেটেডটাতে একটু কম আছে, ডেডিকেটেডটাতে একটু শুধু কম আছে। ডেডিকেটেডটাতে তো একটু কম আছে। 2800 টাকা ছিল, এখন 2600 টাকা নাকি? না, 3800 টাকা থেকে 3800 ছিল, 2600 টাকা। তো 2600 টাকা। ভালো একটা ডিসকাউন্ট, রাইট? হিউজ একটা ডিসকাউন্ট। তো এটা একটা অপরচুনিটি, চাইলে এটা গ্র্যাব করতে পারেন, বাট এটার জন্য স্টুডেন্ট হওয়াটা ম্যান্ডেটরি। আপনার হয়তো অর্ডার করার সময় স্টুডেন্ট আইডি লাগবে। আর সবার স্টুডেন্ট আইডি আছে না? জি জি আছে। ভাইয়া আছে। জি ভাই, আছে ভাই। ইমেলও পাঠানো হয়েছে। সো স্টুডেন্ট আইডি দিয়ে, যদি স্টুডেন্ট আইডি থাকে তাহলে এই প্যাকেজটা নিতে পারবেন। আর স্টুডেন্ট আইডি না, যদি না থাকে, বা স্টুডেন্ট আইডি থাকারই কথা সবার, এই আর কি। এখন দেখেন পারচেস করার রুলস কি। জটাডি.কমে আইসা আপনি আমি কমিউনিটি স্টুডেন্ট এই পেজে চলে যাবেন, গিয়ে এখানে যে প্যাকেজটা নিতে চান, লেটস সে আমাদের স্টুডেন্ট আইডি যেহেতু আছে, সো প্রাইজের দিক থেকে বিবেচনা করলে এইটা প্যাকেজ আপনার জন্য বেস্ট হচ্ছে। স্টোরেজও পাচ্ছেন 5 জিবি। আপনি বাই নাও ক্লিক করেন। আপনারা অ্যাডমিশনের সময় এইরকম একটা চেকআউট ফর্ম ফিল আপ করছেন না? জি জি। জি সেম ভাই। একটা চেকআউট ফর্ম ফিল আপ করেন। অ্যাডমিশনে যেই জিমেলটা দিয়েছেন ওই জিমেলই দিতে হবে এরকম কিছু না। আপনি ডোমেইনস নিয়ে যেই জিমেল কানেক্টেড রাখতে যাচ্ছেন, ফিউচারে যখন রিনিউ করতে হবে আপনার ওইটাতে ইমেল যাবে রিমাইন্ডার হিসেবে, ওরকম একটা জিমেল এখানে দিয়ে দিবেন। ফুল নেম, এখানে অ্যাড্রেসটা দিবেন, ফোন নাম্বার, ফেসবুকের প্রোফাইলের ইউআরএলটা পারফেক্টলি সুন্দর করে কপি করে দিবেন। এটা এগ্রি করবেন। এইখানে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার আছে। এই যে আপনি যে অর্ডার করতেছেন, দেখেন কোথাও কিন্তু আপনার ডোমেইন নেমটা এখন পর্যন্ত দেন নাই। ডোমেইন নেম কোথায় যাবে? এই যে অর্ডার নোটে। ঠিক আছে? সো জি অ্যাড অর্ডার নোটস, এইখানে আপনি দিবেন আপনার ডোমেইন নেম যেটা আপনি চুজ করছেন, অ্যান্ড ওই ডোমেইন নেমটা কি করবেন, এখানে বসাই দিবেন। কিভাবে দেখেন, ডোমেইন নেম কিভাবে হয়, এরপরে আসে কি .com। এগুলো সব ছোট হাতের হয়, ডোমেইনে বড় হাতের কিছু থাকে না কখনোই। ঠিক আছে? যেহেতু ডিসকাউন্ট প্যাকেজটা নিচ্ছেন, এই ডিসকাউন্টটা অ্যাভিল করার জন্য আপনি এখানে এন্টার দিয়ে আপনার ব্যাচ নাম্বারটা দিয়ে দিন। তাদের ব্যাচ নাম্বার কত? 302। ঠিক আছে? এইটা থেকে, এই 302 আপনার নাম থেকে আমরা ভেরিফাই করে নিব যে আপনি আমাদের স্টুডেন্ট কিনা আদৌ। ঠিক আছে? এই যে ফুল নেম থাকবে এখানে, রোল নাম্বার ইউআরএল দেওয়া থাকবে। লাগবে না? হ্যাঁ হ্যাঁ। রোল নাম্বার। আর রোল নাম্বারটা লাগবে না, এটা আমরা ভেরিফাই করে নিতে স্টুডেন্ট পারবো। আইডি, আপনি চাইলে দিতে পারেন, রোল নাম্বার। ব্যাচ নাম্বার দিলেই এনাফ। ব্যাচ নাম্বার দিলে আমরা এটা ভেরিফাই করে নিতে পারবো। ঠিক আছে? এই পর্যন্ত বুঝছি। জাস্ট এখন জি। প্লেস অর্ডার করব। এটা কিন্তু ইম্পর্টেন্ট, জি ভাই, বুঝছি। এটা অ্যাড করা। আচ্ছা ভাইয়া, হ্যালো ভাইয়া। প্লেস অর্ডার করব, দেন পেমেন্টের অপশন চলে আসবে, ওখান থেকে পেমেন্ট প্রসিডিউর কমপ্লিট করতে পারবো। আমি একটা ইমেইলে অর্ডার হ্যালো নাম্বার ভাই। পাবো। হ্যাঁ, একটু ইমেইলে অর্ডার নাম্বার পাবো। দেন ওই অর্ডার নাম্বারটা নিয়ে আমি চাইলে এই যে জোড়া আইটিতে গেলে আপনি দেখতে পারবেন। একটু ওয়েট করেন। এই ফাঁকে কি আমি একটু ব্র্যান্ডিং নেম সম্পর্কে কোনো কোশ্চেন করতে পারি?
আচ্ছা, একটু ওয়েট করতে হবে, একটু হোল্ড করেন। স্টার্ট করতেছে একটা নৌকাশটা একটা। ওটা সি প্যানেলের। সরি ফর লেট। আচ্ছা, এখানে দেখেন যে পয়েন্টে ছিলাম, সো অর্ডার নাম্বার পাই যাবো। অর্ডার নাম্বার পাওয়ার পর কি করব? জাস্ট এই যে পেজে, এই যে দুইটা একই কথা, পেজে গিয়ে ইনবক্স করে আপনি চাইলে অ্যাক্স করতে পারেন। এমনিতেও পেয়ে যাবেন, তারপরে ইনবক্স করে নিতে পারেন। আপনি পেজে জাস্ট ইনবক্স করবেন অর্ডার নাম্বারটা দিয়ে যে আমি অর্ডার কমপ্লিট করছি এত বেচের স্টুডেন্ট। ঠিক আছে, এখানে ইনবক্স দেখাবে আপনাদেরকে লগ ইন করা থাকলে, এই আর কি। ভাই আমি জিনিসটা বুঝি নাই, অর্ডারটা কিভাবে করবো আরেকবার যদি দেখাই অর্ডারটা দিতেন। অলরেডি দেখানো হয়েছে আপনাদের, এটা রেকর্ডে আছে। জাস্ট আরেকবার সিম্পল একটা ওভারভিউ দিয়ে দিই আমি। জুলাইটি পেজে চলে যাবেন, যেই প্যাকেজটা নিতে যাচ্ছেন, স্টুডেন্ট প্যাকেজ নিতে চাইলে এখানে চলে যাবেন, ধরেন এই প্যাকেজটা। বাই নাও বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, বাই নাও বাটনে ক্লিক করলে যে এখানে চেক আউট পেজ চলে আসছে। ঠিক আছে, জি ভাইয়া, জি। চলে যাবেন, ইমেল দিবেন, যেভাবে অ্যাডমিশন নিছেন। অ্যাডমিশন যেহেতু নিছেন এটা অবশ্যই জানার কথা সবারই। ফোন হ্যাঁ, হ্যাঁ, নম্বর দিবেন, ফেসবুক প্রোফাইল দিবেন। এইখানে জাস্ট দিবেন কি আপনার যে ডোমেইন নেমটা, ডোমেইন ইউআরএল যেটা যেটা নিতে যাচ্ছেন, হ্যাঁ, আর ব্যাচ নাম্বারটা। হ্যাঁ। এটা কোথায়? অর্ডার নোটস এর আচ্ছা, মধ্যে। ঠিক আছে, এখানে ছোট্ট একটা আচ্ছা, বাটন আচ্ছা। অর্ডার নোটস লেখা। দেন এটা এগ্রি করবেন, প্লেস অর্ডার দিলেই আপনার বাকি পেমেন্ট ইনফরমেশন আর আদার যা আছে এগুলো তো কমপ্লিট করতে পারেনি। এই আর কি। এটা যখন হয়ে যাবে আপনাকে ওয়েট করতে হবে, আমাদের এন্ড থেকে সেট আপ করে আপনাকে ইমেল করা হবে। যে ইমেলটা এখানে দিছেন না, এই ইমেলে আপনাকে জি। এটা করা হবে। কিভাবে? আপনাকে পুরো সি প্যানেলের একটা অ্যাক্সেস দিয়ে, সেটা দেখতে কেমন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, ওকে। ভাই আমাদের ক্লাস টাইম কি হচ্ছে এই 10:30 থেকে থাকবে? একটু সামনের দিকে মুভ করা যায় না? না, আমাদের অনেক রাত শিডিউল হয়ে আসলে যায় তো ফাঁকা ক্লাস নাই। করতে সামনের করতে। দিকে মুভ করলে আসলে ক্লাসের কোয়ালিটিতে হ্যাম্পার হবে। So, আমাদের যে কাজগুলো আছে ওগুলো সব শেষ করে এসেই ক্লাস নিতে হবে, and সবকিছু বিবেচনা করে এটাই বেস্ট হবে এখন। ঠিক আছে, হয়তো রমজানের মাসে হয়তো এটা চেঞ্জ হইতে পারে, নট শিওর এখনো। হইলে আপনার আপডেট জানাই দিব আপনাদেরকে। না ভাই, 10:30টার টাইমটা ঠিক আছে। এটা সবার জন্যই ভালো, স্টুডেন্টদের কথা চিন্তা করে আগের ব্যাচের অ্যানালাইসিসে আমাদের হচ্ছে এটা সবার জন্যই ঠিকঠাক। কেউ হয়তো বা একটু পরে ভাইয়া এসে হইলেও সামনে তো জয়েন করতে রমজান পারে। মাস। হুম হুম। সামনে রমজান তো মাসে রমজান মাস, এটা রমজানে আমরা কি জানাই দিব, করবেন? আমরা আমরা অনেকে ডিসিশন তারাবি পড়ি। ডিসিশন জি জানাই দিব। জি এটা হয়তো পরে যাইতে পারে, হয়তো বা পিছাইতে পারে, আরো জি 11টার জি। দিকেও যাইতে পারে। সবকিছু মিলে তারপর আমরা দেখবো, রমজান মাসে দেখা যাক। এটা জানাই দেওয়া হবে যেটাই হয়। জি ভাই, রমজান আজানের সিস্টেম নাই, মানে আগালে তো তারা পারবো না। সেটাই, যাতে রিল্যাক্সে সবকিছু শেষ করে রেস্ট নিয়ে ক্লাসে ঢুকতে পারে, এটাই ব্যাপার। হ্যাঁ ভাই, আমার ভাইয়া নিয়তই তো এটা, তারা। এই ডোমেন এবং হোস্টিংটা 1 ইয়ার তো লিমিট, এরপরে আবার রিনিউ করতে কি সেম টাকায় লাগবে নাকি কম বেশি লাগবে? স্টুডেন্টদের জন্য শুধুমাত্র সেম টাকা লাগবে। So, আপনারা যেহেতু স্টুডেন্ট আপনাদের জন্য সেমই লাগবে। ভাইয়া ডোমেনটা এটার পারচেস থেকে করার প্রসেসটা পর কি সি সেমই প্যানেলটা থাকবে? আমাদের জিমেলে দিয়ে দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, আবার। ডোমেনটা পারচেস করার পর সি প্যানেলটা কি আমাদের জিমেলে দিয়ে দেওয়া হ্যাঁ হবে? হ্যাঁ মানে হ্যাঁ, এই যে এখান একদম থেকে হুবহু পারচেস। এরকম একটা অ্যাক্সেস সি প্যানেলে পাবেন। ঠিক জি আছে, জি। তারপর এইখানে জি ভাইয়া, ডোমেনের তারপরে যখন ইউআরএল। ওয়েবসাইটে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, ডোমেন ইউআরএল জি এটা এটা আপনার ডোমেন। আমরা সি প্যানেল অ্যাড করে দিব লাস্টে, জি জি যাতে আপনি ভিজিট করতে পারেন ডিরেক্টলি। বাট মূলত ডোমেন হচ্ছে এইটা। জি ঠিক আছে, আর এই জি যে ভাইয়া। পুরো সি জি জি প্যানেলের ইউআরএলটা কপি করব, পেস্ট করব নিয়ে নতুন ট্যাবে। চলে আসলো লগ ইনের অপশন। দেন কি দিব? ইউজার জি জি নেম দিলাম, ইউজার নেম। জি ভাইয়া। পাসওয়ার্ড। অ্যান্ড পাসওয়ার্ডটা নিব। পাসওয়ার্ডটা কেয়ারফুলি কপি করতে হবে। দেখেন এইখানে একটা ব্যাপার খেয়াল করেন। এখন দেখেন তো পাসওয়ার্ডটা কি পারফেক্টলি মার্ক হয়েছে কিনা। একটা জি ভাই। স্পেস না বেশি ভাই, আছে, একটা একটা স্পেস পড়ে স্পেস গেছে বেশি সামনে। আছে। দুইটা স্পেস পড়ে গেছে, হ্যাঁ এইখানে একটা, জি জি। দুইটাই। এইখানে একটা। ঠিক আছে,
তো এটা জি কেয়ারফুলি কপি করতে হবে, দিয়ে এখানে পেস্ট করব। সব ঠিকঠাক থাকলে আমাদের লগ ইন হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? সিপারে কিভাবে লগ ইন করতে হবে এটা বুঝছি সবাই? জি ভাইয়া। জি, ক্লিয়ার। ভাইয়া, অ্যাজ এ স্টুডেন্ট অ্যান্ড ফিউচারে ক্লায়েন্টদের কাজ করার জন্য আপনি আমাদের কোন ডোমেইন হোস্টিংটা রিকমেন্ড করবেন? উম, আপনি এখন আপনার হচ্ছে সিচুয়েশন বুঝে নিতে পারেন, বাট হাইলি রেকমেন্ডেড আমার কাছে মনে হয়, যেহেতু 5 জিবিটা প্রাইসের দিক থেকে অ্যান্ড ইউজেস এর দিক থেকে সব দিক থেকেই বেটার, অ্যান্ড ওইটা নিলে মনে হয় না আর আপডেট আপডেট কিছু করা লাগবে। সো ওইটাতে এনাফ হয়ে যাওয়ার কথা আপনাদের। সো ওইটা একটা গুড অপশন আমার কাছে মনে হয়। ভাইয়া, জি ওয়েবসাইট ভাইয়া। যখন ক্রিয়েট করব তখন কি সি প্যানেল থেকে ক্রিয়েট করে পাবলিশ করতে হবে সবকিছু সি ডোমেন প্যানেল। নেমটা? হ্যাঁ, দেখাচ্ছি। সি প্যানেল জি থেকে ভাইয়া। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, জি দেন বাকি ওয়েবসাইটের কাজ করবো সব সি ওয়ার্ডপ্রেস থেকে। ঠিক আছে, বাট সি প্যানেল থেকে আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা অ্যান্ড ফাইল ম্যানেজমেন্ট সবকিছু করতে হবে। আর শপিফাই এর জন্য ভাইয়া এখান থেকেই? না, শপিফাইয়ের কাজটা আলাদা। শপিফাইয়ের জন্য আপনার এই হোস্টিং দরকার হবে না। শপিফাইয়ের ইনবিল্ট হোস্টিং, শপিফাইয়ের নিজস্ব প্ল্যাটফর্মে সবকিছু। আপনি ওটার জন্য ভাইয়া, ডোমেইন পাবেন না, এলিমেন্টারের ডোমেইনে এলিমেন্টারের পাবলিশ করতে ক্লাসটা পারবেন না, আসলে ওয়ার্ডপ্রেসে অ্যাকচুয়ালি করতে পারবেন। কিবারে বুঝি নাই। এলিমেন্টারের ক্লাসটা অ্যাকচুয়ালি কিবারে, মানে কিবারে এটা হবে তো আমি একটু অ্যাক্স করতে পারি টাইমলাইন? আপনাদের, আপনারা আমাকে অ্যাক্স করলে কিভাবে হবে? এই রুটিনটা আপনাদের ভালো জানার কথা, রাইট? না, আমি গত প্রতি বৃহস্পতিবারে প্রতি দেখলাম আপনার বুধবার ক্লাসটা, কিন্তু প্রতি রুটিনে আচ্ছা, তো বুধবার দেখলাম হচ্ছে সোমবার এলিমেন্টারের এবং ক্লাস হবে, বুধবার। আর অলরাইট। সোমবারে হবে হচ্ছে শপিফাই। সোমবারে শপিফাই, আচ্ছা সোমবারে শপিফাই আর বুধবারে যেহেতু এলিমেন্টরের ক্লাস হচ্ছে এইভাবেই চলবে। সোমবার বুধবার, সোমবারে শপিফাই, বুধবারে এলিমেন্টর, এইভাবেই চলবে। ঠিক আছে। ভাইয়া, এই ক্লাসটা কি শপিফাই এন্ড হচ্ছে ওয়ার্ডপ্রেস কম্বাইন করা? ব্যাচ, হ্যাঁ, কোর্সের জি নামই তো এলিমেন্টর অ্যান্ড শপিফাই। জি জি। না, ওয়ার্ডপ্রেস এর কাজ দেখাচ্ছেন তো এই কারণে জিজ্ঞেস করতেছি ভাইয়া। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের কাজ বলতে ওয়ার্ডপ্রেস না রেখে তো আর এলিমেন্টর মুভ করতে পারবো না। ওয়ার্ডপ্রেসের সকল ফাংশনালিটি জি ফিচার সব ধরনের ওয়েবসাইট এলিমেন্টর দিয়ে বিল্ড করে দেখাবো আমরা। ঠিক আছে, এলিমেন্টর বাইরেও জি শিখবো, জি এলিমেন্টরে জি। শিখবো এরকম না। ভাইয়া, হুম, তাহলে দুইটাই দেখাবেন, শপিফাই এন্ড ওয়ার্ডপ্রেস? অবশ্যই। শপিফাই ক্লাসটা সোমবারে জি চলতে থাকবে, আপনাদের আরেকজন মেন্টর আছে যে শপিফাই এর উপরে ক্লাস নেবে। আমি ওয়ার্ডপ্রেসের জি পার্টটা জি কভার করবো। জি ভাইয়া। তাহলে ভাইয়া এই সি প্যানেলটা মূলত ওয়ার্ডপ্রেস এর জন্যই আমরা ইউজ করা লাগতেছে, হুম। ডোমেন নেমের ওয়ার্ডপ্রেসের অল সেট যে কথাটা সম্পর্কে বললাম। আমাদের ধারণা দেওয়া হবে নাকি শুধু এলিমেন্টস? অবশ্যই, ওয়ার্ডপ্রেস না হলে তো আসলে এলিমেন্টর কিছু বুঝবেন না। ওয়ার্ডপ্রেসের উপরে ধারণা দেবে। আজকে ওয়ার্ডপ্রেসের একটা সাইট করবো আমরা। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, আর এইটার ভিতরে একটা প্লাগইনের নাম হচ্ছে মনে হয় এলিমেন্টর, না ভাই? বিল্ডার, হ্যাঁ, একটা বিল্ডার প্লাগইন হচ্ছে এলিমেন্টর। হ্যাঁ। তো যদি ওয়ার্ডপ্রেস না হয় তাহলে, না থাকে তাহলে তো এলিমেন্টর দিয়ে কাজ করতে পারবো না, হুম, সেটাই, তাই না ভাই? এক্স্যাক্টলি। আচ্ছা ভাই, আমি সি সি প্যানেলে কাজটা কিছু বুঝলাম না, একটু কাইন্ডলি বুঝাই দিবেন? এখন আমি যদি দেখাই নাই, যেহেতু বুঝার তো কথা না, রাইট? আমরা জাস্ট সেই আচ্ছা প্যানেল আচ্ছা। লগ ইন করছি। সো সবকিছুই আসবে। দেখেন, আপনাদের থেকে আমার টেনশন বেশি, আমি কিভাবে আপনাদেরকে শিখাই ওই পর্যন্ত নিয়ে যাব। আমি না শিখাইলে আপনারা ভাইয়া বুঝবেন না জাস্ট যে এখানে কনসেপ্ট হয় নাই। বুঝে সি বাট প্যানেল আমি সম্পর্কে। যেটা শেখাবো বা যেটা আমি স্কিপ করবো, আমি জানি এটা পরবর্তীতে আমারই ঝামেলায় পড়তে হবে, কারণ তখন আর কেউ কিছু বুঝবে না। আপনাদের যা যা লাগবে আপনার মেন্টর সবকিছু শিখায় আপনাদেরকে নিয়ে যাবে। ঠিক আছে, এগুলো টেনশন করেন না, এগুলো আমাদের উপর ছেড়ে দেন। কি করতে হবে, জি কোনটা ভাই, বুঝতে থ্যাংক ইউ। সেটা একটা দেখাই থ্যাংক ফেলবো, ইউ। তারপরে আক্স করবেন ভাই যেটা দেখাইছেন ওইটার মধ্যে থেকে বুঝি নেই। ঠিক আছে। ওকে ভাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, সি প্যানেলে লগ ইন করার পর পর আপনার সর্বপ্রথম একটা চিন্তা হইতে পারে যে এই পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে ফেলতে চাচ্ছি। সো সর্বপ্রথম ছোট্ট একটা কাজ শিখে ফেলি, পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করে সি প্যানেল থেকে। সি প্যানেলের একটা ফুল প্লে লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দিব, যেইখানে সি প্যানেলে কিভাবে ইউজ করতে হয়, কি করতে হয়, A to Z দেওয়া আছে। একটা ফুল কোর্স করার সমান ওই এইটা, ছোট ছোট করে ভিডিও দেওয়া আছে, অনেক ইন্টারেস্টিং। এই এই যে ফিচারগুলো, এই যে অপশনগুলো, এখানে অনেক অপশন, তাই না? এগুলো সব আমি একটা একটা দেখাইতে গেলে ফুল একটা কোর্স লাগবে। তো আমি আপনাদেরকে একটা প্লে লিস্ট দিয়ে দিব, যেখানে সি প্যানেলের কোনটা কিভাবে কাজ করে আপনারা এখান থেকে শিখে নিতে পারবেন সহজ। ঠিক আছে, এই যেগুলো, এগুলো সব, এগুলো সব কোনটা কিভাবে কাজ করে, সাবডোমেন কি, কোনটা কিভাবে আসে, সব দেখানো হবে। আমি আজকে ছোট্ট একটা কাজ শিখাই দিই, সেটা হচ্ছে পাসওয়ার্ড কিভাবে সেট করতে হয় আপনি নিজের মতন করে। এইখানে চলে যাবেন, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশন পাবেন। এখানে গিয়ে বর্তমান যে পাসওয়ার্ডটা, এটা আপনাকে এইখানে দিতে হবে। নিউ পাসওয়ার্ডটা আপনাকে এখানে একবার দিতে হবে, এখানে একবার দিতে হবে।
ঠিক আছে, সো বর্তমান পাসওয়ার্ড এখানে যাবে, নিউ পাসওয়ার্ড এখানে টাইপ করবেন। এরকম স্ট্রং হইতে হবে, 100 আপনার চিহ্ন থাকবে, নাম্বার থাকবে, বড় হাতের ছোট হাতের থাকবে। দিয়ে এখানে চেঞ্জ ইউর পাসওয়ার্ড ক্লিক করলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, চেঞ্জ করে ফেললে দেন পরবর্তীবার থেকে আপনাকে ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ইউজার নেম চেঞ্জ করা যায় না, ইউজার নেমটা সবসময় ইউনিক থাকে। এখন এটা করার পর পর আপনাকে কি করতে হবে, আপনার ডোমেইনে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। আপনার ডোমেইনটা এখন ফাঁকা, হয়তো বা মোস্ট প্রবাবলি আপনি ডোমেইনে গেলে চেক করলে দেখতে পারবেন আপনাকে 404 দেখাচ্ছে, মানে ফাঁকা দেখাচ্ছে। ঠিক আছে, সো আপনাকে কি করতে হবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল। ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করবেন? ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য একটা পেইড সফটওয়্যার সবচেয়ে বেশি যেটা ইউজফুল সেটা হচ্ছে সফটাকুলাস। সফটাকুলাসটা কোথায় পাবো বা সফটাকুলাস আমাকে দিচ্ছে কিনা এটা ডিপেন্ড করে আমি কোন হোস্টিং ইউজ করতেছি, ওই হোস্টিং এ সফটাকুলাস প্রিমিয়াম সফটওয়্যারটা আছে কিনা আমরা একটু চেক করি আমাদেরটা আছে কিনা। আচ্ছা, তার আগে আমরা একটু ভেরিফাই করতে পারি আপনাদের স্টোরেজ এন্ড আদার্স এগুলো দেওয়া হয়েছে কিনা। মানে এইটা আমাদের বিভিন্ন রিসোর্সে ইউজ হয়, এই জন্য এটা 20 জিবি, আপনাদের এখানে 5 জিবি থাকবে। কতটুকু ইউজ করছেন সেটা দেখাবে। আপনি এইখানে আরেকটা বিষয় দেখতে পারবেন, সেটা হচ্ছে ডাটাবেসটা দেখবেন। মোস্ট ইম্পর্টেন্টলি যে ডাটাবেস, ডাটাবেস কয়টা দেওয়া হয়েছে? 46টা। 46টা। ইজ ইট? 43টা, জি স্যার ভাই। আনলিমিটেড। 46টা ও ব্যবহার করা সরি হয়েছে, সরি, আনলিমিটেড দেয়া ভাই, হয়েছে আনলিমিটেড। ইনফিনিটি। ঠিক আছে, জি এরকম জি। সাবডোমেন দেখেন, এগুলো সবই ইনফিনিটি, এগুলো কিন্তু আমরা বলি নাই, তাই না? কারণ এগুলো আপনাদের লাগবে না। তারপর আমাদের আনলিমিটেড নিজস্ব সার্ভার দেখে আমরা দিয়ে রাখছি। ইমেল অ্যাকাউন্ট আনলিমিটেড, সাবডোমেন আনলিমিটেড পাইছি। হুম। সো এই ব্যাপারগুলো জাস্ট ভেরিফাই করে নেব, তার মানে আমরা দেখলাম সবকিছুই ঠিকঠাক। এখন আমরা নিচে গিয়ে এই যে সফটওয়্যারগুলো অ্যাপ ইনস্টলার এটা পাইছি, এইখানে দেখেন ওয়ার্ডপ্রেস অপশন। এখন আমরা কি করব, ইনস্টল নাও এ ক্লিক করব। আমি যা সিলেক্ট করতেছি সি প্যানেল লগ ইন করার পর নিচে গিয়ে ওয়ার্ডপ্রেস, দেন ইনস্টল নাও। এখানে আপনার মূল ডোমেনটা সিলেক্ট করবেন। এখানে যদি কিছু দেওয়া থাকে এটা কেটে দিবেন, দিবেন তো নাই, এখানে ফাঁকা করে দিবেন। ঠিক আছে, অনেক সময় এরকম ডব্লিউপি দেওয়া থাকে ডিফল্ট, এটা ফেলে দিবেন। তাইলে এখানে দেখতে পারবেন আপনার মূল ডোমেন দেখাচ্ছে এই যে কোথায় ইনস্টল হচ্ছে। এখন তিনটা জিনিস লাগবে পরবর্তীতে, ইউজার নেম, পাসওয়ার্ড, একটা জিমেল। কেন লাগবে? পরবর্তীবার ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য। আপনার এরপর থেকে এই ভাইয়া সাইটটা কন্ট্রোল করবেন ওয়ার্ডপ্রেস থেকে। এখানে ইউজার নেমটা ভাইয়া দেন, বলেন। আমি যে আমি যে ডোমেনটা পারচেস করেছিলাম সেই ডোমেনটা কি এখানে বসাতে হবে, এই চুজ ইনস্টলেশন ইউআরএল? হ্যাঁ, এটা অটোই সিলেক্ট করাই থাকবে আপনার মেইন ডোমেনে। জি জি। ঠিক আর আছে, এই যে পাসওয়ার্ড গুলো দেখালেন, এই পাসওয়ার্ড গুলো কি ওয়ার্ডপ্রেসের জন্য? পাসওয়ার্ড এন্ড ইমেল অ্যাড্রেস, হ্যাঁ এই যেগুলো সব ওয়ার্ডপ্রেসের এই যে জন্য। অ্যাডমিন পাসওয়ার্ড, মানে অ্যাপসটা ক্রিয়েট করার জন্য এই পাসওয়ার্ড গুলো? হ্যাঁ, এখানে একটা ইউজার নেম দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দিবেন যেটার অ্যাক্সেস আপনার কাছে আছে। জি ঠিক ভাইয়া। আছে, তো আমি ধরেন এখানে আমি আমার জিমেল দিয়ে দিব। এর ভিতরে সবকিছু নাকি? আবার বলেন। বলতেছি ডোমেনের যত কাজ মানে সবকিছু কি cPanel এর ভিতরে লগ ইন করে সিপ্যানেল করতে থেকেই হবে? করতে হয়, হ্যাঁ। আর আমাদের বেশিরভাগ কাজ আমরা ওয়ার্ডপ্রেসে করবো, বাট সিপ্যানেল থেকে ফাইল এন্ড এভরিথিং ম্যানেজ করবো। এটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেলে এই সাইডের যত কাজ এটা আবার ওয়ার্ডপ্রেস থেকে করবো। ঠিক আছে, সাবডোমেন তারপরে আবার বাকিগুলো আবার সিপ্যানেল এসে ইনস্টল করবো। সিপ্যানেল আপনার মূল জায়গাটা, আর ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করার প্ল্যাটফর্মটা। ঠিক আছে, এখানে আপনি ইউজার নেম জি। দিবেন, পাসওয়ার্ড দিবেন, সো আমি দিয়ে দিচ্ছি আমার মতন। ওকে, স্ট্রং দিবেন। ওকে, নিচে চলে যাই। এখানে কিছু প্রিমিয়াম সফটওয়্যার আপনাকে হচ্ছে অফার করা হচ্ছে সি প্যানেল থেকেই ফ্রিতেই। আমাদের এইগুলোর প্রিমিয়াম অ্যাক্সেস নেওয়া আছে, এই জন্য আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে। এখন আপাতত আপনাদের এগুলো লাগবে না, দ্যাটস ওয়াই বেটার অপশন হচ্ছে এগুলো জাস্ট আপাতত ইনস্টলেরই দরকার নাই, যেগুলো সব চেকমার্ক উঠাই দেন। বুঝছি, এগুলো সব প্রিমিয়াম সফটওয়্যার, হ্যাঁ, যেগুলো ফ্রিতেই আপনাদের সি প্যানেলের সাথে আপনারা পাচ্ছেন। জি যেটা ভাই, বুঝতে পারছি। দরকার নেই জি আপাতত, ভাই, বুঝতে পারছি। আনচেক করে দিলাম, ইনস্টল। এখন আপনার হোস্টিং এর স্পিডের উপর ডিপেন্ড করে এটা 1 থেকে 2 মিনিট বা 5 মিনিট পর্যন্ত লাগতে পারে, এর বেশি লাগার কথা না। আর স্পিড ফাস্ট হলে হয়তো বা আরো একটু কম সময়ের মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, ডিপেন্ড করে। এন্ড আমাদেরটা এই হোস্টিংটা পুরোটাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য একদম ফুলি অপটিমাইজ করা, এই জন্য দেখেন জাস্ট 5-7 সেকেন্ডের মধ্যে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। আমরা এখন মেইন ডোমেনে ক্লিক করে দেখবো সাইটের অবস্থা কি। এই যে একটা বেসিক ফ্রি সাইট ইনস্টল হয়েছে।
এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার অপশন। দেখেন তো মেইন ডোমেনের পরে কি আছে, স্ল্যাশ স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন। হাইফেন অ্যাডমিন। এটা মনে রাখবেন অলওয়েজ, এরপর থেকে আপনাদের এটা প্রতিদিনই লাগবে, স্ল্যাশ wp-admin। এখন যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা করছিলেন ওইটা আপনাকে এখানে দিতে হবে। মাঝে মধ্যে এরকম ভেরিফিকেশন চাইতে পারে, আমি অনেক সাইটে একসাথে ভিজিট করতেছি এই জন্য দেখাইতে পারে। আপনার নিজের ব্রাউজার হলে রিমেম্বার মি দিবেন, তাহলে লম্বা সময় লগ ইন অবস্থায় থাকবে। আমি ইউজার নেম যেটা দিছিলাম, পাসওয়ার্ড যেটা দিছিলাম, এটা কিন্তু সিপ্যানেলটা নাই, যে ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় যেটা দিলাম সেটা দিয়ে লগ ইন করবো। হয়ে গেল লগ ইন। এই যে ড্যাশবোর্ডটা, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এটা কি ছিল, এটা কি ছিল, সি প্যানেল। আর এটা কি, এটা ওয়ার্ডপ্রেস। 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 এরকম এক একটা সাইট ওয়ার্ডপ্রেস এক একটা অ্যাকাউন্টের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এর ভিতরে হবে, অনেকগুলো ওয়ার্ডপ্রেস মিলে কন্ট্রোল করবেন হচ্ছে সি প্যানেল থেকে। ঠিক আছে, সি প্যানেল হচ্ছে একবারে মূল জায়গাটা। আর প্রত্যেকটা সাইটের জন্য নিজস্ব নিজস্ব ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থাকবে। যেমন এটা মূল ডোমেনের জন্য ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, ইন ফিউচারে সাব ডোমেনে আমরা আরো কাজ করব, ওগুলোর জন্য ড্যাশবোর্ড থাকবে, এরকম আর কি ব্যাপারটা। আর আমি এটার প্লে লিস্ট দিয়ে দিব, এগুলো আরো ক্লিয়ার ধারণা হয়ে যাবে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের এইগুলো হচ্ছে অপশন, এইটা এখানে ডিসপ্লে হবে। যেমন এখানে পোস্ট করার অপশন আছে, আপনি পোস্ট করতে পারেন, ফেসবুকে যেরকম পোস্ট করেন। আপনি এখানে মিডিয়া আপলোডের অপশন আছে, ভিডিও ইমেজ এগুলো আপলোড করতে পারেন। পেজ আছে, আপনি পেজ তৈরি করতে পারেন নতুন নতুন। এখানে দেখেন অ্যাপিয়ারেন্স থেকে থিম আছে, আপনি থিম ইনস্টল করতে পারেন অ্যাড নিউ থিমে গিয়ে। প্লাগ ইন অপশন আছে, প্লাগ ইনে গিয়ে প্লাগ ইন ইনস্টল করতে পারেন। আজকে আমরা একটা সাইট করবো। দেখেন একটা বিষয়, এখানে প্রায় আমরা অনেক লম্বা সময় ধরে ক্লাস করতেছি, বাট এখন পর্যন্ত এমন কিছু কিন্তু আমরা করি নাই যেখানে আমরা যেটুকু অ্যাসাইনমেন্ট করতে পারি। এরকম কিছু করছি? কিছুই কিন্তু করি নাই। এখন যেটা করবো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। আপনাদের কি কষ্ট হচ্ছে, বেশি বড় হয়ে গেছে ক্লাস? না স্যার, ঠিক আছে। ভাইয়া ঠিক আছে। একটু প্যারা হয়ে গেছে ভাইয়া। একটু কষ্ট হবে শুরুর দিকে, নাহলে এটা দুইটা টপিকে স্প্লিট হয়ে গেলে আপনাদের একটা টপিক কমে যেত পরবর্তীতে। ঠিক আছে, সো একটু আরেকটু সময় লাগবে, খুব বেশি না, 10 থেকে 15 মিনিট। ঠিক আছে। আচ্ছা, ইউএস এর একটা ক্লায়েন্টের আছে, এটা প্র্যাকটিস তো করতেই পারেন, বাকি নিজের অ্যাসেটের জন্য। আপনার ডোমেন হোস্টিং শুধু তো প্র্যাকটিসের জন্য না, এটা একটা অ্যাসেট। আপনি যখন নিজের ব্র্যান্ডিং এর উপর এটা দাঁড়া করাবেন, এটা যত সময় যাবে এটা অ্যাসেট র্যাঙ্কে আসবে। ঠিক আছে, না না না, ঠিক আছে, সেটা তো ভাই নিজের এসিডি। হ্যাঁ, এটা নিজের সমস্যা অ্যাসেট, নেই। সো যত কুইকলি নেওয়া যায়, এটা দেরি না করাই আমাদের হ্যাঁ, রেকমেন্ড জি করি। ভাই, কুইকলি নিয়ে নিব। আচ্ছা, ভাইয়া, ক্লায়েন্টের কাজ করার সময়ও কি তার সি প্যানেল থেকে এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে? হ্যাঁ হ্যাঁ, সি প্যানেল অ্যাক্সেস দেয়, আপনি এইভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কাজ করা স্টার্ট করবেন। সে কি ভাইয়া সি প্যানেলের পাসওয়ার্ড এই অ্যাক্সেস গুলো দিবে? সাইন দিবে, না আর- দিলে আপনি কাজ করবেন মানে কিভাবে? প্রাইভেটলি যদি রাখতে চাই। ক্লায়েন্ট, জি 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 তাহলে সে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনাকে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দিয়ে দিবে। জি ভাইয়া জি। আচ্ছা, এখন আমরা আজকে একটা সাইট অফলাইন করব। সাইট অফলাইন হচ্ছে কাজ করতেছি, আন্ডার কনস্ট্রাকশনে আছে, কিছুদিন পরে সাইটটা লঞ্চ হবে, এরকম একটা কিছু। ঠিক আছে, এটাকে বলে কামিং সুন ওয়েবসাইট। এখন আমরা ইমেজে গিয়ে একটু দেখাই আপনাদেরকে। এই যে এরকম আন্ডার কনস্ট্রাকশন, ওয়েবসাইট কামিং সুন, একটা কাউন্টডাউন বা কিছু একটা দেখাইলো। ঠিক আছে, এই যে এরকম। ওকে, মানে আপনার সাইটটা এসে যাতে ফাঁকা না দেখে, কিছু একটা থাকুক। এন্ড আপনি হয়তো বা কাজ করতেছেন, এক এক সময় এক একটা ট্রাই করতেছেন, এগুলো মানুষ কেন দেখবে আপনার ডোমেনে আইসা, এরকম একটা কামিং সুন যাতে তারা দেখতে পারে। ঠিক আছে, এটা কিভাবে তৈরি করবো, এটার জন্য একটা প্লাগইন লাগে। যেমন ব্রাউজারে এক্সট্রা কিছু অ্যাড করতে গেলে কি লাগে, এক্সটেনশন। ওয়ার্ডপ্রেসে এক্সট্রা কিছু অ্যাড করতে গেলেই লাগে প্লাগইন। যে ফিচারই অ্যাড করবেন একটা করে প্লাগইন দরকার হয়। প্লাগইন আমরা
প্লাগইন যেটা ইউজ করবো সেটা হচ্ছে সাইট অফলাইন, স্পেস হবে সম্ভবত। অলরাইট, এইখানে দেখেন এই প্লাগইনটা, এটা মনে রাখেন, এই যে স্ক্রিনশটটা মনে রাখেন, ঠিক আছে? ইনস্টল নাও। ইনস্টল হয়ে গেল। প্লাগইন ইনস্টল করার পরে আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ করে ফেললাম, হয়ে গেল। এই যে সাইট অফলাইন অ্যাক্টিভ হয়ে গেছে। এগুলো দুইটা ফ্রি প্লাগইন এমনিই দেওয়া থাকে ওয়ার্ডপ্রেসে, এগুলো ডিঅ্যাক্টিভ অবস্থায় থাকে, এগুলো চাইলে অ্যাক্টিভ করা যায়, দরকার নেই। এইটা অ্যাক্টিভ অবস্থায় আছে। এটা ছাড়া আর কোথায় সাইট অফলাইন লেখাটা আসছে দেখেন তো, অপশন কোথায় আসছে? বুঝি নাই ভাই, কি বললেন? সাইট অফলাইন লেখাটা আর কোথাও দেখতেছেন কোনো অপশন আসছে কোথাও? এখানে খুঁজেন তো। কলাপস মেনুর উপরে। এই যে এখানে, তাই না? জি জি ভাই। তো এখানে কিছু মার্কেটিং করা আছে প্লাগইনের। একটু নিচে গেলে কিছু অপশন আছে, ড্যাশবোর্ডের ভিতরে কয়েকটা ফিচার আছে, এসইওর ভিতরে কয়েকটা ফিচার আছে, ডিজাইন, কাউন্টডাউন, প্রত্যেকটার ভিতরে কিছু কিছু কাজ আছে। একটা একটা করে করি। ড্যাশবোর্ড, আর একটু ধৈর্য ধরেন, সময় লাগবে না। এখন যা করতেছি এটা আপনাদের অ্যাসাইনমেন্ট। এনেবল সাইট অফলাইন মুড কিভাবে এনেবল করব? এটা ডিসেবল অবস্থায় আছে, এইখান থেকে যে এনেবল করতে হবে। করে আমি যদি সেভ দেই, সেভ করে ফেললাম। এখন আমি আমার ওয়েবসাইটটা ভিজিট করবো। এখানে গিয়ে যে ভিজিট ওয়েবসাইট, এখানে হোভার করে ভিজিট ওয়েবসাইট, এটা নতুন ট্যাব ওপেন করি। সাইড অফলাইন দেখানোর কথা, আচ্ছা সাইড অফলাইন দেখাচ্ছে না, আগে যেটা ছিল ওইটাই দেখাচ্ছে, জাস্ট একটা ব্যানার দেখাচ্ছে কর্নারে, সাইড অফলাইন মুড অ্যাক্টিভ করা আছে। কিন্তু সাইড অফলাইন তো দেখাইলো না, লাভ হইলো কি? এই ইউআরএলটা কপি করে অন্য কোনো একটা সিঙ্ক বা প্রোফাইলে ট্রাই করেন, অথবা গেস্ট মুডেও ট্রাই করতে পারেন। এখন তো দেখাচ্ছে কিনা? এটাতে জি ভাই, দেখাচ্ছে না, ওইটাতে দেখাইতেছে। কেন দেখাচ্ছে? আচ্ছা, যেই ইঞ্জিনিয়ার রাস্তায় কাজ করে সেই ইঞ্জিনিয়ার কি কি বলে যে এই রাস্তা বিপজ্জনক, এই দিক দিয়ে যায়েন না? বলেন না, সে সেটা আর যদি বলেন এটাই না। বলে তাকে, তাকে যদি যাইতেই না দেয়, তাহলে কাজ শেষ হবে কেমনে, তাই না? জি জি। আপনি যেহেতু সাইটটা ডিজাইনই করতেছেন, আপনি যদি কি ডিজাইন করতেছেন দেখতেই না পারেন, আপনি যদি কামিং সুনি দেখা যায়, তাহলে এই ডিজাইন কেমনে শেষ করবেন আপনি, তাই তো? এই জন্য হ্যাঁ আপনি লগ ইন থাকা হ্যাঁ। অবস্থায় আপনাকে দেখাবে না, বাট আপনি অন্য ব্রাউজারে যেখানে লগ ইন অবস্থায় নেই সেখানে আপনাকে দেখাবে। আচ্ছা, সো এটা তাহলে বুঝলাম। নেক্সট অপশন হচ্ছে, আমরা যে কাজগুলো করছি এই কাজগুলা, লোগো, এই যে লেখা, এই যে এগুলো সব চেঞ্জ করতে হবে। কিভাবে করব? এখান থেকে আপলোড লোগো। সো আমরা লোগো নিয়ে নিই। আমি আমার নামের শর্ট ফর্মের লোগো নিয়ে নিই অনলাইন থেকে। আপনার বিভিন্ন লোগো পাওয়া যায় অনলাইনে, আপনি আপনার মতো করে নিয়ে নিতে পারেন। লেটস সে আমি একটা লোগো নিয়ে নিই। এটা নিব, ধরেন স্ন্যাপ দিয়ে নিয়ে নিই, জাস্ট আজকের ব্যবহারের জন্য। আপনাদের নিজেদের লোগো কিভাবে ক্রিয়েট করবেন এগুলো দেখানো হবে, আপাতত অনলাইন থেকে কিছু একটা নিয়ে কাজ করতে পারেন। কোথায় দিব? এখানে আপলোড করে দিব। ইনসার্ট ইনটু পোস্ট দিয়ে দিলাম লোগো। এখানে টাইটেলটা চেঞ্জ করে দেই। টেক্সট একটু কমাই দিই। এখানে কিছু টেক্সট অ্যাড করে দিলাম। ঠিক আছে, চলে আসছে লোগো, লেখাটা চলে আসছে। জি এই ভাই। লেখাটা লোগোটা একটু বড় মনে হচ্ছে, রাইট? জি রাইট। লোগোটা একটু ছোট করা যায়। লোগো ছোট করার সরাসরি অপশন নাই, একটা ট্রিক আছে, এটা অ্যাপ্লাই করতে পারি। আপলোড লোগোতে যাব, লোগোটা সিলেক্ট করব, এডিট ইমেজে চলে যাব। এখানে একটা অপশন আছে স্কেল, স্কেল করা যায়, ছোট বড় করা যায়। স্কেলে গিয়ে প্রথম অপশন, দ্বিতীয় অপশন ধরবো না, দ্বিতীয় অপশন ধরলে রেশিও নষ্ট হয়ে যাবে। তো এইখান থেকে আমি জাস্ট কি করব, আমার যতটুকু দরকার, ধরেন 250 পিক্সেল দরকার,
250 থেকে 300 এই 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 রেঞ্জটা ভালো কামিং সুন এর জন্য। ব্যাক দিব, ইনসার্ট ইনটু পোস্ট সিলেক্ট করবো আবার, এইবার সেভ করে দিব, রিলোড। ছোট হয়ে গেছে, লেখা আছে, সবকিছু ঠিক জি, আছে। এইবার সুন্দর লাগতেছে ভাই। এবার ঠিক আছে, তাই না? ওকে, ড্যাশবোর্ডের এই কটা কাজ হইলো, তারপরে এসি অপশনে চলে যাবো। এসি অপশনে কাজ হচ্ছে এই যে যে আপনার ট্যাব আছে, এই ট্যাবের ভিতরে যেটা, এই যে যেমন লোগো, এই যে লেখাটা, এগুলা। তো এই যে ফ্যাব আইকন বলতেছে এটা, আপনি চাইলে আরেকটা জাস্ট আইকন নিয়ে আসতে পারেন এটার জন্য, আমি এটাই ইউজ করতেছি। আর এখানে আমি নাম দিয়ে দিব। এখন এই যে ট্যাবের এখানে খেয়াল করেন, আমি রিলোড দিলে আমি যা সেট করলাম ওইটা চলে আসবে, এই যে চলে আসছে। রেট, তারপরে অপশনে চলে যাই, ডিজাইন, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ধরতে পারলে এটা হচ্ছে বিউটি পার্লার। সো আপনি এখন কোণেকে সাজাবেন, এরকম সুন্দর করে সাজাতে হবে। এটা যত সুন্দর করে সাজাবেন, সো তত সুন্দর হবে আপনার সাইট। কিভাবে সাজাবেন? দুইটা অপশন আছে, একটা হচ্ছে কালার ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে ইমেজ ব্যাকগ্রাউন্ড। বর্তমানে আছে এই যে ইমেজ ব্যাকগ্রাউন্ড, আমি কালার ব্যাকগ্রাউন্ড ট্রাই করতে পারি। সো আমি যদি কালার ব্যাকগ্রাউন্ড দেই, এখন আমি যদি সেভ করি, কালার ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এই যে কালার ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন আমি যদি বলি না কালার ব্যাকগ্রাউন্ড না, ইমেজ ব্যাকগ্রাউন্ডই দিব, তাহলে ইমেজ ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এখানে ইমেজ আপলোড করতে হবে। ইমেজ নিয়ে এসে আমি একটা, তার গ্রেডিয়েন্ট, আপনি কার ইমেজ, বিভিন্ন ধরনের ইমেজ আছে, যা ইচ্ছা আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি একটা ডার্ক গ্রেডিয়েন্ট ট্রাই করি। ইমেজটা ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে দিব যেখানে আছে, আমার যেই ফোল্ডারে আছে। সেভ করে দেখি কেমন দেখা যাচ্ছে, রিলোড। ঠিক আছে নাকি? তো আপনার সলিড কালার না দিয়ে আপনার চাইলে কোনো হচ্ছে ন্যাচারাল কোনো ভিউ বা কোনো অন্য কোনো যে কোনো ইমেজ আপনার যেটা ভালো লাগে আপনি দিতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে এই যে এগুলোর কালারও চেঞ্জ করে করে ট্রাই করব। হেডলাইন কালার, সো হেডলাইন কালারটা আমি একটু লাইট কালার দিই, রেড ট্রাই করি। ডেসক্রিপশন কালারটা আমি ডিফারেন্ট একটা কালার ট্রাই করি, এটা। কাউন্টডাউন কালারটা পার্পল ট্রাই করলাম। সোশ্যাল মিডিয়ার কালারটা ধরেন হোয়াইট ট্রাই করলাম। স্যার এখান থেকে কালার পিক আপ করা যায় না? যাই, আচ্ছা, রেডিশ টাইপের কালারটা চলে, দেখা যাচ্ছে, রাইট? আর ডিফারেন্ট কালার ট্রাই করি। আপনি ফ্ল্যাট ইউআই কালার নামে একটা ওয়েবসাইট আছে, জি এই কালার থেকে আপনি চাইলে বিভিন্ন ধরনের কালার আছে, এগুলো কপি করতে পারেন। এই প্রত্যেকটা কালারই প্রফেশনাল কালার, ঠিক আছে? সো আপনি এখান থেকে ধরেন স্যার একটা কালার, কালারের কোড বসলে চেঞ্জ করা যাবে না? ওইটাই দেখাচ্ছি। তো এখানে যে কপি করবেন কালার কোড, এইখানে আইসা এইখানে গিয়ে এই যে কালারের কোড বসানোর বক্স বসাই দিলাম, ওই কালারটা চলে আসলো, ঠিক আছে? জি স্যার। তো এরকম কিন্তু আপনি করতে পারেন। ব্যাক কালার সাইটটার নাম কি যেন ছিল? ফ্ল্যাট ইউআই কালার। চ্যাট বক্সে দিয়ে দিছি, বুকমার্ক করে রাখেন। এখানে বিভিন্ন কান্ট্রি অনুযায়ী আপনার কোন দেশের ক্লায়েন্ট, ওই ক্লায়েন্ট অনুযায়ী আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট যে ব্যাপারটা আসছে, কালার চুজ করে ফেলছি, এবার হচ্ছে হেডলাইনটা 2 লাইনে চলে আসছে, কারণ হেডলাইনটা বড়। আমি একটু ছোট করে দিলে 1 লাইনে চলে আসবে আশা করি। ডেসক্রিপশন টেক্সটটা একটু ছোট করে দিই, সেভ। এই যে 1 লাইনে চলে আসছে সুন্দর মতন। ডেসক্রিপশন কালার এটাও ঠিক আছে। কাউন্টারের কালারটা একটু লেস ভিজিবল মনে হচ্ছে আমার কাছে।
সো আমি এটা একটু আর একটু লাইট কালারটা ট্রাই করতে পারি। এটা সময় নিয়ে ডিজাইন করবেন সুন্দর করে, আমি তো অল্প সময় ডিজাইন করতেছি, তো সময় নিয়ে যাতে সুন্দর ভিজিবল হয় এইটা। এন্ড আপনাদের কাজ থাকবে এটা আপনাদের গ্রুপে পোস্ট করা, এন্ড বাকিদের কাছ থেকে ফিডব্যাক চাওয়া, বাকিরা ফিডব্যাক দিবেন কোনটা ভিজিবল হয়েছে, কোনটা ঠিক আছে, কোনটা সুন্দর লাগতেছে, কোন জায়গাতে সমস্যা আছে, বাকিরা ফিডব্যাক দিবেন, তাহলে নিজেদের মধ্যে ডিজাইন আইডিয়া শেয়ার হবে। অনেকের মধ্যে থেকে দেখবেন অনেক ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ডিজাইন চলে আসছে সামনে, আপনার ওইখান থেকে আইডিয়া জেনারেট হবে। ঠিক আছে, সবসময় প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট ট্রাই করবেন আপনাদের গ্রুপ আছে না, একটা পোস্ট করার গ্রুপ, 302 নাম্বার গ্রুপ আছে কিনা, জি আছে। আছে, ওইখানে আছে, পোস্ট করবেন। ফেসবুকে আছে। এইটার জন্য ম্যান্ডেটরি, বাকিগুলো অপশনাল, বাকি অ্যাসাইনমেন্ট, বাট এটা অবশ্যই পোস্ট করবেন। পোস্ট করে বাকিদের কাছ থেকে ফিডব্যাক নেবেন কেমন হয়েছে না হয়েছে, বাকিরা আপনার ডিজাইনও দেখতে পারলো, ফিডব্যাক দিল, আপনার ভুল সংশোধন হয়ে গেল, আর বাকিরা আবার কি হলো, ডিজাইন আইডিয়া পেলো। আচ্ছা, নেক্সট অপশন হচ্ছে কাউন্টডাউন। কাউন্টডাউন দিব কি দিব না, নো দিলে আসবে না, ইয়েস দিলে আছে, বর্তমানে আছে। এই যে আমরা একটা ডেট বসাই দিই, ধরেন সামনের মাসে 1 তারিখে আমাদের সাইট লঞ্চ হবে। আমরা এখান থেকে দেখেও নিতে পারবো যে কতটুকু সময় আছে। এই যে এই যে দেখেন কাউন্টডাউন হচ্ছে। আচ্ছা, এই টাইমটা যদি শেষ হয়ে যায় এন্ড আমরা যদি সাইটটাকে লঞ্চ না করি, কি হবে বলেন? সাইটটা কি হবে? ব্রাস্ট হয়ে যাবে? সাইটটা নষ্ট হয়ে যাবে কি ভাইয়া? লাইভ হয়ে যাবে। না, লাইভে হবে না, নষ্ট হবে না, একটু আগে যেরকম ছিল 0 0 এরকম 0 0 হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সোশ্যাল মিডিয়া এখানে ইউআরএল বসাইতে হবে, লিঙ্কগুলো বসাইতে হবে। কোনো একটা ইউআরএল বাদ দিতে চাইলে, বা এইটা আমি হাইড করতে চাচ্ছি ধরেন, জাস্ট ইউআরএল এর ফিল্ড ফাঁকা করে দিবেন, ইনস্টাগ্রামের ইউআরএল এর ফিল্ড ফাঁকা করে দিব। এখন দেখবেন এটা আর নাই, ওই যে চলে গেছে। আবার নিয়ে আসতে চাইলে এখানে ইউআরএল বসাই দিব, অথবা হ্যাশট্যাগ বসাই দিব। আপনারা আপনাদের ইউআরএল গুলো বসাই দিবেন এখানে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কন্ট্যাক্ট ইনফো। আপনাদের কন্ট্যাক্ট ইনফো এখানে জাস্ট দিয়ে দিবেন, যেগুলো ওপেন ওগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, হোস্টিং অ্যাড আছে, এটা দেওয়ার দরকার নেই, জাস্ট নর্মাল একটা জিমেল বা কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে দিয়ে সেভ দিবেন, ওইটাই এখানে চলে আসবে। পারবো এটা? খুব কঠিন? না ভাই, ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ পারবো। ভাই পারবো। হ্যাঁ এখান ভাই, থেকে কি ইনশাল্লাহ ফন্ট পারবো চেঞ্জ ভাই। করা যায়? ফটো খুলতে এখান থেকে কি ফন্ট চেঞ্জ করা যায়? ফন্ট ফন্ট মানে চেঞ্জ করা যায়, ডিজাইনে গিয়ে এইখানে দেখেন একটা ফন্ট ফ্যামিলি আছে, ট্রাই করতে পারেন ও আপনার আচ্ছা যে আচ্ছা। ডিফারেন্ট কোনোটা ভালো লাগে। এই কয়টাই অ্যাভেলেবেল আপাতত। নেক্সটে আমরা ইন ফিউচারে যখন অন্য প্লাগইনে মুভ করবো, ওই প্লাগইনে আমাদের অনেক ফন্ট থাকবে, বা যে কোনো ফন্ট আমরা অ্যাড করতে পারি। যে ফন্ট চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, এবং আরো অনেক ফন্ট আছে, ওকে। ট্রাই করে দেখতে পারেন কোনটা ভালো লাগে। আচ্ছা, সো আপনাদের অ্যাসাইনমেন্ট এটাই, এই যে যে মেন ডোমেনটা যেখানে আপনার সাইট অফলাইন ইনস্টল করে এবং সাইটটা কমপ্লিট করা আছে, এইটাই অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের এই তো ডোমেন অ্যাসাইনমেন্টের হোস্ট ফর্ম ডোমেন গুলো তো হোস্টিং নাই, সেক্ষেত্রে আমরা কি করবো ভাই? এই যে আপনাদের 1 সপ্তাহ সময় আছে, এর মধ্যে সবকিছু সেট আপ করে রেডি করে ফেলবেন। অ্যাসাইনমেন্ট করতে তো সময় লাগবে না, অ্যাসাইনমেন্টটা করতে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে। ভিউ ইনস্ট্রাকশন, এই অ্যাড অ্যাসাইন আর ক্রিয়েট, এখানে লিঙ্কে যাব, এই লিঙ্কটা বসাবো, অ্যাড লিঙ্ক। এখন অ্যাড হয়েছে লিঙ্ক, বাট সাইট এখনো কিন্তু জমা হয় নাই। জমা হবে কখন? যখন টার্ন ইন করবো। টার্ন ইন, টার্ন ইন কনফার্ম করবো যখন, তখন। ঠিক আছে, সো হুম। এটা মাথায় রাখবেন, এভাবে জমা দিয়ে দিব। কোনটাই যে আমার ডোমেনের লিঙ্কটাই, যেটাতে গেলে আবার সাইড অফলাইন যাতে আবার দেখা যায়, সাইড অফলাইন না দেখা গেলে কিন্তু সমস্যা, তাহলে আমার মার্কস আসবে না। সো এই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। এই যাবতীয় যত বিষয় আমি সবকিছু আপনাদের ক্লাসরুমে অ্যাড করে দিব। ক্লাসরুমে আপনারা একটা টপিক পেয়ে যাবেন এখানে। আজকের টপিকটা হচ্ছে এপিসোড 4। এটার মধ্যে আপনারা এ টু জেড সবকিছু পাবেন, সি প্যানেলের একটা প্লেলিস্ট পাবেন, কিভাবে পারচেস করতে হবে সেই ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, অ্যান্ড আমাদের কাছ থেকে পারচেস না করে অন্য কোথাও থেকে পারচেস করলেও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এই পর্যন্ত আজকে। কার কোনো কোয়েশ্চেন? ভাই আমার হচ্ছে ব্র্যান্ডিং থেকে একটু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলোর ইউজার নেমের সাথে কোনো কিছু আছে কিনা। ধরেন আমার এমনিতেই নর্মালি নেম আমি পেয়ে গেছি, কিন্তু ইউজার নেম আসলে ওই নেমে এলিজিবল নাই। তো সেই ক্ষেত্রে আমি অন্য ড্যাশ কোনো দিয়ে কিছু নিলে নিবেন, কি ইউজার নেমটা? ড্যাশ দিয়ে নিবেন, বা লাস্টে 1 1 অ্যাড করে দেন, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। আচ্ছা ভাইয়া, ইউজার নেমটা চেঞ্জ করার আগে ব্র্যান্ডিং এর ক্লাসগুলো আসুক, হ্যাঁ হ্যাঁ। তখন করেন। আপাতত ব্র্যান্ডিং নেমটা সিলেক্ট করে ডোমেনটা সিলেক্ট নিয়ে নেন। ঠিক আছে।
হ্যালো ভাই। ব্র্যান্ডিং এর ভাইয়া। ব্যাপারে এই আর জিনিসগুলো একবার বিস্তারিত ক্লাস হবে, আপনাদের একটা ফুল কোর্সই আছে ব্র্যান্ডিং এর উপরে, ফ্রি অফ কস্ট আপনাদের, শুধু ওটা শুক্রবারে শুক্রবারে ক্লাস হবে, এই দুই একের মধ্যে অ্যানাউন্স করে দিব এটা। বুঝতে পারছি। হ্যালো। আর হুম। এই যে আজকের যে যেটা জব যেটা দিলেন, এইটা আপাতত ডোমেইন ধরেন নিতে যদি কয়েকদিন সময় লাগে, সেই ক্ষেত্রে আমরা বিকল্প কোনো পথ পথ আছে কিনা? বিকল্প আসলে রাস্তাগুলো আমরা রেকমেন্ড করি না, তারপর আপনি একটু ট্রাই করে দেখতে পারেন যদি কোনো অপশন পান আপাতত প্র্যাকটিস করার জন্য, বাট অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল আমার মতে মুভ করা উচিত ডোমেন হোস্টিং এ। ঠিক আছে, যেহেতু আমাদের না, লাগবে সেটা সব। তো অবশ্যই, সেটা তো অবশ্যই। হ্যাঁ। তাহলে টেস্টি ভাইয়া ডাব্লিউপি তাহলে তে কি কি আমি ডোমেন হচ্ছে নিয়েই এটা কাজ? করে অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারবো? কিসে কিসে টেস্টি ডাব্লিউপি। আইডিয়া নাই, আমি এই রিসোর্স গুলো আসলে রিসেন্টলি এই 5-6 বছরের মধ্যে ইউজ করিনি। সো আই হ্যাভ নো আইডিয়া এটা আসলে প্রপারলি আচ্ছা। কাজ করবে কিনা বা প্রপারলি আউটপুটটা শো করবে কিনা। এন্ড এই সাইটগুলো গায়েব হয়ে যায় তো এটা একটা সমস্যা। সো দেখা যায় অ্যাসাইনমেন্ট ঠিকই হ্যাঁ, জমা ওই যে দিয়েছি। এক সপ্তাহ সময় দেয়, তো এক সপ্তাহ পরই আবার হ্যাঁ হ্যাঁ, গায়েব এখন হয়ে হইতে যায়। পারে ধরেন এক সপ্তাহ পরে অ্যাসাইনমেন্টটা দেখা হইলো, অনেক ক্ষেত্রেই হইতে পারে, তাই না? সো এটা একটা ফ্যাক্ট। তারপরেও এখন যদি অপশন না থাকে হয়তো করতে হবে, এই তো, বুঝতে পারছি। এই আর কি। মানে আমরা আচ্ছা। ঝামেলাই যাইতে চাই না আর কি, বুঝতে পারছেন, কারণ ম্যানেজ করা টাফ জি। এই বিষয়গুলা। কারণ আমাদের আরো ওকে। সিরিয়াস বিষয় নিয়ে ডিল করতে হবে ইন ফিউচারে, তাই না? অনেক কিছু জি, শিখতে হবে, সো এই জন্য ইনশাল্লাহ। আমরা চাই যত স্কিপ করা যায় এই বিষয়গুলো এন্ড স্মুথ প্রসেসে যাওয়া যায় যত বেশি। হ্যাঁ, আর কোনো ওকে, কোশ্চেন? থ্যাংক ইউ। জি ভাইয়া। হুম। ভাই আমাদের আজকের অ্যাসাইনমেন্টটা হচ্ছে প্রথমে আগে ডোমেন চেনা লাগবে, তাই তো? হ্যাঁ, আপনাদের ডোমেন হোস্টিং লাগবে শুরুতে। হ্যাঁ, তারপরে সিটেমিল যাইয়ে ওয়ার্ডপ্রেস করে পরে ওখান থেকে একটা ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট করা লাগবে। সেটার ইউআরএল আপনাকে দিলে অ্যাসাইনমেন্ট জমা হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, এন্ড অ্যাসাইনমেন্টটা হচ্ছে হ্যাঁ, কামিং সুন ওয়েবসাইট তৈরি করতে হবে, এন্ড কামিং সুন ওয়েবসাইটটা যেভাবে দেখানো হয়েছে ওই প্লাগইন দিয়ে তৈরি করতে হবে, দেন ওইটা জমা দিয়ে দিতে হবে। ঠিকই। আপনারা চিন্তা করতে পারেন আমি তো এর থেকে ভালো কাজ পারি, আমি অন্য প্লাগইন দিয়ে করব। করেন, আপনি প্র্যাকটিস করেন, জাস্ট অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য যেটা দেখানো হয়েছে ওইটাতেই জমা দেন। না হলে অ্যাসাইনমেন্টটা দেখার সময় মার্কস কম আসতে পারে, অনেক কম বেশি আসতে পারে, কারণ অ্যাসাইনমেন্টের স্ট্যান্ডার্ডটা দেখাই হয় হচ্ছে যা ক্লাস নেওয়া হয়েছে ওইটার উপরে। তো সবসময় ট্রাই করবেন যেটা অ্যাসাইনমেন্ট দেখানো হয়েছে ওইভাবেই করার জন্য। অনেকে দেখানো হয় কি, একটা সেকশন দেখানো হয়েছে ওইটাই অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, অনেকে ফুল ল্যান্ডিং পেজ করে ফেলে, পরবর্তীতে দেখা যায় আপনি ফুল করছেন ঠিকই, ওটার জন্য উল্টা আরো মার্কস কম আসতে পারে। এই জন্য ট্রাই করবেন যেটা দেখানো হয়েছে ওইটাই করার, এর বাইরে আপনি আপনার মতো প্র্যাকটিস করেন, কোনো সমস্যা নেই। অ্যাসাইনমেন্ট হিসেবে অতটুকুই জমা দিবেন যতটুকু দেখানো হয়েছে, অ্যান্ড ওই প্লাগইন দিয়েই করবেন। একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, এটাই তো। হ্যাঁ, কামিং সুন ওয়েবসাইট তৈরি করতে হবে, এটা ক্লাসে একদম লাস্টের দিকে দেখলেই বুঝতে পারবেন কি কি করা হয়েছে। ওকে ওকে, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। এখন কি বেরোতে পারি? হ্যাঁ, আচ্ছা পারেন, ভাইয়া। চলে যেতে পারেন। হ্যালো ওকে। ভাইয়া। বলেন। আমি ডোমেইন হোস্টিং নেওয়ার পরে ওই যে সি সি প্যানেলের ইউজার নেম আর পাসওয়ার্ডটা তো দিয়ে দিবে, তাই না? হ্যাঁ, ইমেল করে দিবে, সময় লাগবে কিছুটা বাট ইমেল করে দিবে। ওকে। আপনার 12 আওয়ার থেকে আচ্ছা 24 আওয়ার। আচ্ছা ভাই। হ্যাঁ। আচ্ছা আমার ভাই, লিভ নিতে 24 পারি কি? ঠিক আছে, লিভ নিয়ে নেন, বাকিরাও লিভ নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, ক্লাস শেষ। আচ্ছা, আল্লাহ হাফেজ ভাইয়া, ভালো থাকেন। গুড নাইট। ভাইয়া বলছি ডোমেনটা আমরা যখন বাই করবো টাকা পাঠানোর কতক্ষণ পরে আপনারা সময় নেবেন? মানে আমরা এটা ইমেলটা কতক্ষণের ভিতর কয়েক পাবো? ঘন্টার মধ্যেই পেয়ে যান, তো ধরে রাখেন 12 থেকে 24 আওয়ার্স একটা টাইম ধরে রাখতে পারেন, এর মধ্যেই পেয়ে যাবেন। সর্বোচ্চ 24 হয়। হুম হুম। হ্যাঁ, 12 থেকে 24। সর্বোচ্চ 24 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, এত সময় লাগে না বেসিক্যালি, ওকে। বাট ধরে রাখেন এটা আর কি। জি জি। ওকে ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফিজ। ঠিক আছে, শেষ করি তাহলে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। ঠিক আছে, আপনিও ভালো থাকেন। আমরাও আপনার সুস্থতা কামনা করি। আরো ইন্টারেস্টিং সব লেসন আমরা পাবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ফিউচারে। ইনশাআল্লাহ।